আরহা, সিঁড়ির কাছাকাছি ছিল আরহা। শুক্রবার দিন বেলা 12টা অবধি ঘুমানো ইসাকের অভ্যাস, তা জানে। ঘড়ির কাঁটা সবে 12র ঘরে পৌঁছেছে। ইসাকের ডাকে তড়িঘড়ি করে ঘরে ফিরে এলো। ইসাকের গম্ভীর থমথমে মুখখানা দেখে মিয়ে গেল সে। বিছানার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কিছু প্রয়োজন আপনার? ইসাকের ভ্রুযুগল আরও কুঁচকে এলো। থমথমে কণ্ঠে বলল, আপনাকে প্রয়োজন। আরহা হাঁপ ছাড়ল। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইসাকের গম্ভীর মুখখানা পরখ করল। ঘুম জড়ানো টুলটুল চোখ, কপাল ছোঁয়া উস্কো খুস্কো চুল, নিষ্পাপ শান্ত মুখ, চোখে মুখ রাগে অন্ধকার। কে বলবে ওনার বয়স 30+? ছোট ছোট ব্যাপারে নাক ফুলায়। মুখের হাবভাব দেখে যে কেউ বলবে কৈশোর প্রেমিক এখনো। আচমকা আরহার হাত টেনে কোলে বসালো। আরহার শাড়ির ভাঁজে নরম নিভাজ পেট আলতো করে ছুঁয়ে দিতে দিতে শক্ত করে চেপে ধরল। অপর হাতে আরহার অগোছালো কপাটা খুলে দিল। মেঘ বরণ লম্বাকের ঝরঝরে নেমে পড়ল, কোমর ছড়িয়ে গেল। দমকা হাওয়ায় ছোট ছোট অবাধ্য চুল উড়ে এসে মুখে পড়ছে আরহার। আগুনের তাপে নাক এখনো ঘেমে লাল, ফর্সা গালে ছড়িয়ে আছে রক্তিমাভা। সম্পূর্ণ মনোযোগে শান্ত দৃষ্টিতে পরখ করছে কপালের ভাঁজ এখনো গভীর। আরহার তেলতেলে ওষ্ঠজোড়া বৃদ্ধা আঙ্গুলে ছুঁয়ে দিতে দিতে বলল, কোথায় ছিলেন এতক্ষণ? রান্নাঘরে? মাথা নুইয়ে হ্যাঁ সূচক ঘাড় দুলালো আরহা। ইসাকের পছন্দ হলো না জবাব। বিরক্তি আরও বাড়ল যেন। তেজি কণ্ঠে বলল, কি বলেছি আপনাকে? যতক্ষণ বাড়িতে থাকবো সদা আমার চোখের সামনে থাকবেন। মুখ তুলে পিটপিট দৃষ্টি মেলে চাইল আরহা। মিনমিন করে বলল, এ কেমন কথা? রান্না না করলে খাবেন কি? রান্নার জন্য কুক আছে বাড়িতে, আপনি যেখানে না গেলেও চলবে। ঘুম ভেঙে গেছিল, তাই চলে গেছিলাম। আমার ঘুম যে পূর্ণ হয়নি। ভুল হয়ে গেছে, সরি। সরি বললে পার পাবে না, শাস্তি পেতে হবে আপনাকে। আরহাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের বলিষ্ঠ উন্মুক্ত বুকে জড়িয়ে ধরল। অগোছালো অবাধ্য চুল গুছিয়ে দিতে দিতে আরহার ওষ্ঠ জোড়া চেপে ধরল। ওষ্ঠ দিয়ে আবেশে চোখ বুজে নিল আরহা। বুকের সাথে শক্ত করে মিলিয়ে নিল তাকে। হাত জোড়া এলোমেলোভাবে ছড়িয়ে দিল আরহার খোলা পিঠে। স্পর্শ গভীর থেকে গভীর হচ্ছে। বুক ধুরফুর করছে আরহার। গা জুড়ে ভূমিকম্প বইছে, ডুবে যাচ্ছে অজানা কোনো স্বপ্নে, মিলিয়ে যাচ্ছে আবেশের গভীর কোনো সমুদ্রে। তীব্র ভালো লাগায় শ্বাস বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে আরহার। বেশ কিছুক্ষণ পর আরহার ঠোঁট ছাড়ল ইসাক। কপালে কপাল ঠেকে চোখ ভারী ভারী শ্বাস ফেলছে আরহা। কিছু বোঝার আগে আকস্মিক আরহার ঘাড়ে কামড় বসিয়ে দিল ইসাক। মৃদু আর্তনাদ বেরিয়ে এলো আরহার। ঘাড় চেপে ধরল। পিটপিট দৃষ্টি মেলে অভিমানী চোখ তুলে তাকালো। ইসাকের স্থির চাহনি। ছোট ছোট চোখ করে দেখছে আরহাকে। আরহা কণ্ঠে অভিযোগ ঢেলে বলল, লাগে আমার। লাগার জন্যই দিয়েছি। এই দেখুন, কালচে দাগ পড়েছে। কথা বাড়লে ডাবল দাগ হবে। আরহা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে হ্যাচকা টান পড়ল। কোলে বসে পড়ল। পেছন থেকে জড়িয়ে ধরল ইসাক। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, রেগে গেলে তিরপল দাগ পড়বে। আরহা গোমরা মুখ করে বসে রইল। ইসাক হেসে ফেলল। আরহাকে নিজের দিকে ফিরিয়ে বলল, কোথায় দাগ হয়েছে দেখি। রাক্ষস একটা। এই দেখুন, এত বড় কালচে দাগ বসে গেছে। ইসাক স্মিত হেসে বলল, রাক্ষসের কবলে রাজকন্যা, একটু আটটু দাগ তো হবেই। আরহা মুখ বাঁকালো। ইসাক এবার কিটকিটে হেসে ফেলল। বেশ কয়েকবার কামড় দেওয়া জায়গায় ঠোঁট ছোয়ালো। ফিসফিস করে বলল, আপনি আমার, আপনার দেহটাও আমার, কাজে কামড় দেওয়ার অধিকারটাও আমার। লোকে কি বলবে? বলবে আপনার স্বামী আপনাকে খুব আদর করে, ভীষণ ভাগ্যবতী আপনি। এই আদরের ছিরি? আরহা, বড্ড প্রশ্ন করছেন আপনি। বুকে আসেন, ঘুমোবো আমি। ইসাকের বুকে মাথা টেকালো। কয়েক মিনিট ঘুমে তলিয়ে গেল আরহা। সারা বাড়ি খাবারের ঘ্রাণে মোহমোহ করছে। ডাইনিং টেবিলে হরেক রকমের মুখরোচক খাবার সাজানো। ভুনা খিচুড়ি, গরুর গোশত ভুনা, বেগুন ভাজা, আলুর দম, সবকিছুই আরহার বানানো, ইসাকের পছন্দ অনুযায়ী তৈরি। ইসাকের পাতে খাবার তুলে দিয়ে পাশের চেয়ারটায় বসলো আরহা। চুল এখনো ভেজা, লম্বা লতানো কেশ বেয়ে পানি ঝরছে টপ টপ। ইসাক অভিযোগ করে বলল, ভেজা চুলে সর্দি বসে যাবে। আরহা তোয়াক্কা করলো না। প্লেটে খাবার তুলতে তুলতে বলল, কিছু হবে না। পানি নিচে 7 দিন ডুবে থাকলেও সর্দি বসবে না আমার। ইসাক ভ্রু কুচকে সন্দিহান দৃষ্টিতে তাকালো। সত্যি? চোখ ফিরিয়ে খাবারে মন দিয়ে থতমত করে বলল আরহা। ওই একটু একটু জ্বর সবারই হয়। ইসাক স্মিত হাসলো। মুখে লোকমা তুলতে তুলতে জিজ্ঞাসা করল, এনা কোথায়? খেয়েছে? অ্যানার প্রসঙ্গ উঠতেই হুঁশ ফিরল আরহার। ভোরে নুয়ানের সাথে বেরিয়েছে অ্যানা। তার পরিচিত সাইকিয়াট্রিস্ট দেখাবে, অ্যানা চিকিৎসা করাবে। আজ কাউন্সিলিং এর প্রথম দিন। আরহার খুব ইচ্ছে ছিল সাথে যাবার, কিন্তু ইসাক আজ বাড়ি বলে যায়নি। ইসাককেও জানানো হয়নি। বড্ড ভুল হয়েছে। খিচুড়িতে বেগুন ভাজা মাখাতে মাখাতে স্বাভাবিক উত্তর দিল আরহা। সরি, জানাতে ভুলে গেছি। ভাইয়ার সাথে বেরিয়েছে।
থেমে গেল ইসাক। খাবারের প্লেট থেকে দৃষ্টি উঠিয়ে ক্ষীণ নয়নে আরহার মুখ পানে চাইল। মানে? আপনাকে বলতে ভুলে গেছি একদম। ভাইয়ার পরিচিত ডক্টরের সাথে এনার কাউন্সিলিং আজ। কথা ইসাকের মস্তিষ্কে বজ্রপাতের মতো বাজলো। মুহূর্তে মুখভঙ্গির পরিবর্তন ঘটল। রাগী হাত নেড়ে টেবিলের সব খাবার মাটিতে ফেলে দিল। ঝনঝন করে উঠল সারা বাড়ি। গরম গোস্তের বাটি এসে পড়ল আরহার হাতে। চাপা আর্তনাদ করল আরহা। শুনল না ইসাক। চেয়ারে লাথি মেরে দূরে ছিটকে ফেলল। এতেও ক্ষান্ত হয়নি। প্রচণ্ড ক্রোধে ফুসফুস শ্বাস ফেলছে। নাকের পাঠা বারবার ফুলছে। রক্তিম চাহনিতে কেঁপে উঠল আরহা। ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলল ইসাক। কাকে জিজ্ঞাসা করে এত বড় সিদ্ধান্ত নিলেন আপনি? কে সাহস দিয়েছে আপনাকে? কে? হতভম্ব আরহা। ইসাকের কথা টোনে বিস্ময়ের সপ্তম আকাশে। ইসাকের ক্রোধান্বিত আওয়াজ। কাউকে কিছু না জেনে একটা বাইরের ছেলের হাতে আমার বোনকে তুলে দিলেন। কাণ্ডজ্ঞান আছে আপনার? আর ইউ লস্ট ইউর মাইন্ড? এতক্ষণ ইসাকের ভয়ঙ্কর গর্জন হতভম্ব হয়ে শুনছিল। বিস্ময়ের সুতা কাটতে হুঁশ ফিরল আরহার। চোখ ভিজে এলো অশ্রুতে। বুক ভরে এলো তিক্ত অনুভূতিতে। গলা ধরে আসছে বারবার। গাল বেয়ে ঝরছে অশ্রুধারা। বুক চিরে কান্নারা বেরিয়ে আসছে। ধরে আসা কণ্ঠে উত্তর দিল আরহা। আমি কি এনার কিছু হই না? আপনার কি মনে হয় আমি খোঁজ খবর না নিয়ে পাঠিয়েছি? শহরের বেস্ট সাইকিয়াট্রিস্ট, তাছাড়া ভাই আছে সাথে। ইসাক তেতে গেল। গর্জন করে বলল। ওই ছেলেটাকে আমার ভয়। বাইরের ছেলের হাতে আমার বোনকে কেন তুলে দিলেন? আপনি এনার দায়িত্ব দিয়েছেন আমাকে। তাছাড়া সে কোনো বাহিরের ছেলে না, আমার ভাই। ভরসা আছে বলেই তার হাতে এনার দায়িত্ব দিয়েছি। আপনাকে দায়িত্ব দিছি বলে জানা তা করবেন। আমার বোঝার ভুল। আমি কেন আপনাকে বিশ্বাস করে দায়িত্ব দিলাম? আসলে আপনি এর যোগ্যই না। ইউ ডিসঅ্যাপয়েন্টেড মি। আরহার ফাঁকা মস্তিষ্ক বিভ্রান্তি জেঁকে ধরেছে চারিপাশ। থম মেরে নতুন অপ্রিয় রূপে প্রিয় মানুষটাকে দেখছে। অসীম ভালোবাসা স্বামীটার এমন ভয়ঙ্কর রূপও আছে জানা ছিল না আরহার। সত্যি কি মানুষ গিরগিটির মতো হাজারো ছালে আবৃত? এত রূপ কেন মানুষের? ফ্যাল দৃষ্টি মেলে অসহায় হয়ে চেয়ে আছে সে। ইসাকের তীব্র তর্জনে ধ্যান ফিরল। যন্ত্রের মতো নিমিষ চেয়ে রইল। গম্ভীর গর্জনে জিজ্ঞাসা করল ইসাক। ওরা কোথায়? ধানমন্ডি 27, রোড নাম্বার 4, 5 নাম্বার বিল্ডিং। ইসাক দেরি করল না। কাজ ডিঙিয়ে হনহন করে বেরিয়ে গেল। আরহা তখনও থম মেরে দাঁড়িয়ে কানে বাজছে ইসাকের বলা যোগ্য না কথাটা। কি হবে এক সমুদ্র ভালোবাসা দিয়ে যদি সে যোগ্য না ভাবে, বিশ্বাসটাই না করে? ভালোবাসা তো সমানে সমানে হয়। সমান সম্মান, সমান মান। এটা কেমন প্রেম? অগাধ ভালোবাসা তবুও হাজার তাচ্ছিল্য, এত অবহেলা। কাউন্সেলিং শেষে অ্যানাকে নিয়ে বেরিয়েছে নুয়ান। নরম হাতে নুয়ানের পোক্ত হাত চেপে ধরল অ্যানা। কাঁধে মাথা এলে দিল। বাচ্চাদের মতো গাল ঘষতে লাগলো। আর চোখে তাকালো নুয়ান। অল্পদিনে নুয়ানের সাথে বেশ ভাব জমেছে অ্যানার। দূরত্ব বাড়লে ছটফট করে ক্ষণে ক্ষণে চোখে হারায়। ক্ষণে ক্ষণে চোখে হারায় যেন হাজার বছরে কত পরিচিত সে। বুকে তীব্র ব্যথা। এসব অজানা অনুভূতি হতে পুরোপুরি অপরিচিত নুয়ান। যখনই অ্যানার নীল চোখ জোড়ায় দৃষ্টি আটকায়, বুক থেকে তীব্র আওয়াজ বেরিয়ে আসে। আওয়াজটা ফিসফিসিয়ে বলে। পথের পাশে আইসক্রিম দেখে লাফিয়ে উঠল অ্যানা। জেদ ধরে আইসক্রিম খাবে। অ্যানার সামনের চুল আউলে মুচকি হাসে নুয়ান। বলে, তুমি গাড়িতে বসো, আমি আনছি। অ্যানাকে বসিয়ে গাড়ি লক করে পা বাড়াতেই সামনে থেকে কেউ নুয়ানের কলার থাবা দিয়ে ধরে। কিছু বোঝার আগে নাক বরাবর ঘুষি পড়ে গলগল করে নাক বেয়ে রক্ত ঝরছে। আচমকা আক্রমণে স্তম্ভিত নুয়ান। ঘাড় ফিরিয়ে সামনে তাকাতেই হতভম্ব ইসাক দাঁড়িয়ে। নুয়ান তেরে এলো। সমশক্তিতে চেপে ধরল ইসাকের কলা। চিৎকার করে জিজ্ঞাসা করল, কোন ধরনের অসভ্যতা? ইসাক দমল না। আগের মতো শক্ত হাতে কলার চেপে তীব্র হুঙ্কার দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার বোনের দিকে হাত বাড়ানোর? নুয়ানের কটকট উত্তর, যে সাহস নিয়ে তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস। আরহা স্ত্রী আমার। জাফরের কিডন্যাপ থেকে বিয়োগ দিয়ে সবটাই তোর সাজানো নাটক ছিল, জানা আছে আমার। ইসাক কয়েক পলকের জন্য থামলো। শান্ত হলো। পরক্ষণে চোখ জ্বলে উঠল ক্রোধে। আগের চেয়ে তীব্র গর্জন করে বলল, হ্যাঁ করছি তো। তা নিয়ে এক বিন্দু অনুশোচনা নেই আমার। খুব শীঘ্রই সবটা জানবে আরহা। ইসাক খানিক চমকালো। ভীতু হলো। মুহূর্তে হিংস্র সিংহের মতো খেপে উঠল। চিৎকার করে বলল, খুন করে ফেলবো একদম। আরো সতর্ক করছি, আমার বোন পরিবার থেকে দূরে থাকে তোর জন্য মঙ্গল। নুয়ান মুখ বাঁকিয়ে হাসলো। পরক্ষণে গম্ভীর করে বলল, মানুষত্ব আছে আমার। আপাতত তোর বোনকে কিছু করিনি, তবে হ্যাঁ, আমার বোনের চোখে অশ্রু এলে তোর বোনও ভালো থাকবে না। ক্রোধিত ইসাক ক্ষিপ্ত হাতে নুয়ানকে আরো বেশ কয়েকবার প্রহার করলো। খানিক বাদে ছিটকে ফেলে অ্যানাকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। উজ্জ্বল কোলাহলপূর্ণ শহরের কিনারে অন্ধকার পল্লীর সমাবেশ। নোংরা বস্তির পথ মারিয়ে ঝলমল এক দুনিয়া। উল্লাসপূর্ণ চারিদিক। খরিদ্দারের তেমন ভিড় নেই। দুপুর 3টা ছুঁয়ে ছুঁয়ে। সূর্যের তাপ নরম হয়ে আসছে। মোড়ের কোনায় ফুলের দোকানটা স্পিকার বাজছে।
আশেপাশে উগ্র সাজে ক্লান্ত ভঙ্গিতে তরুণীরা দাঁড়িয়ে, ঠোঁটে লাল লিপস্টিক করা শাড়ি, মাথায় নেতিয়ে পড়া গাজরা। কাস্টমারের তেমন আনাগোনা নেই, তাই হাতে গোনা যা পাচ্ছে তাকে ছিনিয়ে নিতে কারাকারি। অশ্লীল অঙ্গভঙ্গিমা করে দৃষ্টি কাটতে চেষ্টা চালাচ্ছে। মোড়ের চিকনগুলি পেরিয়ে ইন্সপেক্টর জিহাদের গাড়ি থামলো দোতলা পতিতালয়ের সামনে। পুলিশের গাড়ি দেখে দ্রুতগতিতে এক তরুণী গাড়ির দিকে ছুটে এলো, কাচের উপর অনবরত করাঘাত শুরু করলো। চোখ তুলে চাইল জিহাদ, দেখলো গাড়ির দরজা ধরে শুকনো করে শ্যামলা বর্ণের 15-16 বছরের এক কিশোরী দাঁড়িয়ে, কপালে লম্বা কাটার দাগ, অশ্রুসিক্ত চোখ মুখ, গায়ের অনেক অংশে দৃশ্যমান, জায়গায় কালশিটে মারের দাগ। অনবরত কাঁপছে কাঁদছে, ভ্রু কুচকে এলো জিহাদের, গাড়ি ছেড়ে নিচে নামলো। মেয়েটার মুখোমুখি দাঁড়াতে জিহাদের পায়ে লুটিয়ে পড়লো মেয়েটা, কান্নায় ভেঙে পড়লো, আকুতি জুড়ে বলল, আমারে এই নরক থেকে উদ্ধার করেন স্যার, আমারে বাঁচান, বাঁচান আমারে। জিহাদের চোখের দৃষ্টি আরো গভীর হলো। কিছু জিজ্ঞাসা করার পূর্বে মেয়েটা চিৎকার করে কান্না করতে করতে বলল, আমি রোদপুর এতিমখানায় থাকি স্যার, বড় কলেজে ভর্তি করার কথা কইয়া আমারে এইখানে নিয়ে আইছে। আমারে এতিমখানায় পৌঁছাইয়া দেন স্যার, আপনার পায়ে পড়ি, আমারে উদ্ধার করেন স্যার। মেয়েটা আরো কিছু বলবে তার আগে শক্ত থাবা পড়ল। মেয়েটা চুলের মুঠি পেঁচিয়ে মাঝবয়সী এক মহিলা টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। রাগে কিরমি দিয়ে বলতে লাগলো, মাগি, এত তেজ তোর, এত বিগার, তোর খাওয়া পিন্ধনে পুরা 3,000 খরচ করছি, এমনি এমনি যাইতে দিমু? টাহা ওসুর কইরা ছাড়মু, তাড়াতাড়ি তৈরি হ, রাইতে কাস্টমার আইব। টানতে টানতে দোতলা বাড়ি সিঁড়ি বেয়ে নিয়ে যাচ্ছে। মেয়েটার আশাহত নিষ্প্রাণ দৃষ্টি নিমিষ চেয়ে আছে জিহাদের মুখ পানে। জিহাদ স্থির চেয়ে রইল। অমনি কারো আওয়াজে ঘোর কাটলো। ঘাড় ফিরিয়ে তাকাতে দেখলো উগ্র সাজগোজ, অশ্লীল অঙ্গভঙ্গিমা নিয়ে 20-25 বছর বয়সী এক মেয়ে দাঁড়িয়ে। কি চাই? জিহাদ জিজ্ঞাসা করলো, আপনারে ক্লান্ত লাগতেছে? আয়েন সাহেব, আপনার সব ক্লান্ত ফুলাই দেই। ঘন্টা প্রতি 500। চাইরা আবার? অস্বস্তি নিয়ে বলল জিহাদ। আরে সাহেব, মৌচাক দেখবেন মধু খাইবেন না তা কি হয়? সকাল থাইকা কাস্টমারের অকাল। আয়েন সাহেব, দরাদরি করবো না, 100 কম দিয়েন। সাইরা জালিলা ম্যাডাম জানলে আস্ত রাখবে না। স্যার কাজলি ম্যাডামের খাস লোক, ম্যাডামের লগে দেখা করবার আইছে। পেছন থেকে বৃদ্ধা লোকের আওয়াজ। তাকাতেই দেখলো মোটা কালো করে এক খাটো লোক এগিয়ে আসছে। লোকটাকে দেখে ভয়ে জড়সড় হলো লীলা নামের মেয়েটি। জিহাদ থেকে সরে অন্যদিকে হাঁটা দিল। লোকটা জিহাদের কাছাকাছি এসে বলল, আমি নুরু, এইখানে ম্যানেজার। আপনারে নিয়ে ম্যাডাম পাঠাইছে আমারে, আহে না। নুরু সামনের দিকে হাঁটা ধরলো। জিহাদ আসছে পিছন পিছন। চিকন সিঁড়ি বেয়ে দোতলায় উঠলো। চারিদিকে গান বাজনা, জলসা ঘর, কিশোরী তরুণী মেয়েদের আনাগোনা, ফিসফিস কথার আওয়াজ, খিলখিল উচ্চ হাসি। ফিসফিস কথার আওয়াজ, খিলখিল উচ্চ হাসি, কোথাও আবার উচ্চ শব্দে গালাগাল কান্নার আওয়াজ। সরু রাস্তা পেরিয়ে ঘরের ভিতর দিয়ে অন্য আরেকটা ঘরে প্রবেশ করলো তারা। বিছানায় নুয়াসের উপর অর্ধ ও বস্ত্রহীন এক মহিলাকে ঝুঁকে থাকতে দেখলো। খিলখিল শব্দ করে হাসছে দুজন। নুরুর আওয়াজে মেয়েটা খুব একটা গতিবেগ হলো না। অলস ভঙ্গিতে বিছানায় উঠে বসলো। শাড়ির আঁচল বুকে লেপটিয়ে বলল, বল, আমার আর সময় পাইলি না? পান চিবোতে চিবোতে মহিলাটি উঠে বসলো। নূর নত হয়ে বলল, নতুন সেরিটা বহুত তাফালিং করতেছে, রাইতে কাস্টমার আইব, এখনো তৈরি করতে পারতেছি না, জেদ ধইরা রইছে। পানের চিপি ফেলে কাজলি বলল, কুত্তার বাচ্চা, ধান্দায় নতুন তুই? জানোস না কি করতে হইব? মাগিটারে পিটা, কোনো থামাথামি নাই, যতক্ষণ না রাজি হইব ততক্ষণ পিটাবে। আচ্ছা ম্যাডাম। নূর বেরিয়ে গেল। নুয়াস উঠে বসলো। জিহাদকে দেখে হাসি হাসি মুখ করে বলল, কি খবর বন্ধু? আইতে কষ্ট হয়েছে নাকি আবার? হাসলো জিহাদ। বলল, না বন্ধু, সব ঠিক। হাত ছড়িয়ে চারিদিকে দেখিয়ে বলল নুয়াস, এই যে যা দেখতাছ, এই সব আমার রাজত্ব, আমার দুনিয়া, আমি এখানের রাজা। আর এই যে এই কাজলি, ও হইল এখানের রানী। প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হয়। আর রাতের কথা না হয় বাদই দিলাম, বিশাল ইনকাম। এই দুনিয়া বড্ড খারাপ, কারো ভালো কেউ সহ্য করতে পারে না। আমার ধান্দায় শকুনের চোখ পড়ছে। কিছুদিন যাবৎ পুলিশ ঝামেলা করতেছে। বুঝই তো, বিরোধী দল টাকা দিয়েছে অনেক। তোমার কাজ হইল আমারে উদ্ধার করা। তোমার পরিচিত লোক, যত টাকা লাগবো আমি দিমু তোমারে। থানার পুলিশের
হ্যান্ডেল করবা। জিহাদ মাথা দুলালো, কিছুক্ষণ চুপ থেকে বলল। প্রতি মাসে ধান্দার 10% কমিশন আবার চাই। কাজলে ক্ষিপ্ত হলো, চেঁচিয়ে বলল। 10% বেশি হইয়া যায়। কাজলে আরো কিছু বলার আগে নুয়াস হাত উঁচিয়ে থামিয়ে দিল, বলল। আমি রাজি, তুমি তোমার জবান ঠিক রেখো। আমার জবান পাক্কা। চা বিস্কিট নিয়ে নুরু আসলো, জিহাদের সামনে টেবিলে রাখলো। সে কখন থেকে উসকুস করছে। কাজলি নুয়াস মালিক হলেও সারা বছর ব্যবসা দেখাশোনার দায়ভার তার। ধান্দা সামলান বিশাল বড় ব্যাপার। রোদপুর এতিমখানা থেকে আসা কিশোরী মেয়েদের ট্রেনিং দিয়ে ব্যবসায় কাজে লাগান, যেন তেন কথা নাকি শরীরের তেল বেরিয়ে আসে তার। তাই ধান্দার 1 টাকা অন্য কাউকে দিলে শরীর চলে, ফোঁস করে ভাবল সে। ক্ষিপ্ত মেজাজে নজর পড়ল বিজ্ঞাপনের কাগজে, কাননের হাসি উজ্জ্বল ছবি ভেসে। রাগ যে পড়ল তার উপর। দাঁত কিরমির দিয়ে কাজলি বলল। এই নটি মাগিরে ছাইরা দেওয়া ভুল হয়েছে। সোনার ডিম দেওয়া মুরগি ছিল, বড় লোক কাস্টমার আসিল তার। একাই 5 জনের কামাই করত। গ্যারেজে সারছিলাম, কপাল আমার। এখন স্টার হয়েছে, স্টার। নামের কি সিরি কানন। জিজ্ঞাসা করল জিহাদ। ছেড়েছেন কেন? ধান্দার অবস্থা ভালো ছিল না তখন। অনেক টাকা দিয়া এক বিদেশি কাস্টমার কিন্না নিছিল মাগিরে, তাই বেচা দিছি। মুখ ভেঙচে উত্তর দিল কাজলি। সবার দৃষ্টির অগোচরে রহস্যময় হাসল জিহাদ। বিকালে শেষ প্রহর, পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে, ঘোলাটে হয়ে আসছে চারিপাশ। ঘরে প্রবেশ করতে ইসাকের ক্ষিপ্ত গতি কমে এলো, তেতে যাওয়া মেজাজ শান্ত হলো। আবছা অন্ধকার ঘরের বিছানায় উপর হয়ে এলোমেলো ভাবে শুয়ে আছে আরহা, বালিশের ভাঁজে চোখ মুখ ডুবে। উন্মুক্ত ব্লাউজে ভাসমান পিঠ কেঁপে উঠছে বারবার, মৃদু ফোপানির আওয়াজ। ছোট ছোট ধাপে বিছানায় বসলো ইসাক। আরহার ঠোসা পড়া হাতে ক্ষীণ দৃষ্টিতে চেয়ে রইল। আলতো ছুঁয়ে দিতে হাত গুজে নিল আরহা। অন্তদন্তে ঔষধ খুঁজতে শুরু করলো ইসাক। সামনে থাকায় খুঁজতে বেগ পেতে হলো না খুব। আরহার কাছে যেয়ে হাত ধরতে আবারও হাত গুটিয়ে নিল সে। আবারও হাত টেনে সোজা করলো ইসাক। অমনি আবারও হাত গুটিয়ে নিল আরহা। এবার বিরক্ত হলো ইসাক, কপালে সরু ভাঁজ পড়ল। কণ্ঠে বিরক্তি ঢেলে শক্ত আওয়াজে বলল। আমাকে আমার কাজ করতে দিন আরা। আরহার যেন অভিমান হলো। চেপে থাকা ফোপানি আওয়াজ বেরিয়ে এলো। আবার কবজি টেনে কাছে আনলো ইসাক। ঠোসা পড়া জায়গায় যত্নে ওষুধ লাগিয়ে দিল। মুখ ফিরে পিছনে তাকালো না আরহা। বালিশে মুখ চেপে নিশ্চুপে কেঁদে গেল। ইসাকের শূন্য অনুভূতি, নিমিষ চাহনি। বেশ কয়েকবার ডাকলো, প্রত্যুত্তর করলো না আরহা। চুপচাপ শুয়ে রইল। দিকাদিক না পেয়ে আরহার হাত টেনে উঠে বসালো। চোখ মুখ ফুলে লাল, কাজল লেপটানো আঁখি জোড়া অশ্রুতে টলটল। আরহার অশ্রুসিক্ত মুখখানা হাতের ভাঁজে নিয়ে নিল ইসাক। কপালে লেপটে থাকা চুলগুলো গুছিয়ে দিয়ে বলল। সরি, আমার ভুল হয়ে গেছে, মাথা ঠিক ছিল না তখন। উত্তর দিল না আরহা। মাথা তুলে বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল শুধু। আরহার বিস্ফোরিত দৃষ্টি উপেক্ষা করে জিজ্ঞাসা। দুপুরে খাওয়া হয়েছে আপনার? আরহা চুপ। রেগে আছেন? কথা বলবেন না? চলে যাব আবার? এবারও নিরুত্তর আরহা। আরহার মুখ পানে নিমিষ দৃষ্টি মেলে চেয়ে রইল ইসাক। সন্ধ্যা আজান পড়েছে। আকাশ ভেঙে অন্ধকার নেমে আসছে। আরহার কোনো হেলদোল না পেয়ে ছোট শ্বাস ফেলল ইসাক। বিছানা ছেড়ে পা বাড়াতে পেছন থেকে হাত টেনে ধরল, থেমে গেল সে। ভ্রু কুচকে এলো। ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতে আরহার টলটল চাহনি ভেসে উঠল। বিছানায় মুখোমুখি বসে পড়ল আবার। মাথা নুয়ে আরহা হাতের পিঠে বৃদ্ধাঙ্গুলিতে স্লাইড করতে করতে জিজ্ঞাসা করল ইসাক। কি হয়েছে আরহা? না কাছে টানছেন না দূরে যেতে দিচ্ছেন? কি করব আমি? প্রত্যুত্তর করল না আরহা। ঝড়ের গতিতে ইসাকের বুকে হামলে পড়ল। সাপের মতো জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল। কান্নারত অস্পষ্ট আওয়াজে বিড়বিড় করে বলতে লাগল। ভালোবাসি। আমার কষ্ট হয় ইসাক। আপনার অবহেলা, অদেখা ভীষণ পীড়া দেয় আমায়। আপনার মুখ ফিরিয়ে নেওয়া খুব পোড়ায়, খুব। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার। ইসাক স্তব্ধ, থম মেরে আছে। আরহার এভাবে চাপড়ে ধরা কান্নাকাটিতে হতভম্ব বসে। অবিচল হাত উঁচিয়ে আরহার মাথায় রাখল। নিস্তব্ধ আওয়াজে বলল। শান্ত হন। আরহা শুনল না। আগের মতো কান্নারত বিড়বিড় আওয়াজে থেমে থেমে বলল। আপনার রুষ্টতা, মুখ ফিরিয়ে নেওয়া সব সয়ে নেব, কিন্তু যেদিন আমি মুখ ফিরিয়ে নেব সেদিন ফিরে তাকাবো না আর। আরহার চুলের ভাঁজে চলতে থাকা আঙ্গুল থেমে গেল। বিমূঢ় হয়ে থমকে গেল ইসাক। চোখে মুখে অদ্ভুত অস্থিরতা। রাত গভীর হচ্ছে। 2 ঘন্টা যাবৎ জিহাদের অপেক্ষায় জারাফ। কোলাহলপূর্ণ এলাকাটা নির্জন, স্তব্ধতায় ডুবে। চারিদিক জনশূন্য। দূর হতে বেওয়ারিশ কুকুরের ডাক। মিনিট 5 পর গটগট জিপের আওয়াজ ভেসে এলো। জারাফের নেতিয়ে পড়া অলস চোখ সজাগ হলো। চোখ উঁচিয়ে থানার বাহিরে তাকালো। ঠোঁটে মৃদু হাসি ফুটলো। জিহাদ এসেছে, তার আন্দাজ সঠিক। জারাফ সোজা হয়ে বসলো। বড় বড় ধাপে জিহাদ প্রবেশ করলো। জারাফের মুখোমুখি চেয়ারটায় বসলো। ক্লান্ত মুখখানা বিরক্তির রেখা। কণ্ঠে বিরক্তি জড়িয়ে জিজ্ঞাসা করলো। কেন এসেছিস? জারাফের ঝটপট উত্তর। ভাইয়ের সঙ্গে দেখা করতে। কারণ প্রয়োজন পড়বে কেন? কারণ ছাড়া তো তুই আসিস না।
তাছাড়া আমি একা মানুষ। এমপি সাহেবের পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই আমার। বিরক্ত হলো জারাফ, কপাল কুঁচকে বলল, এক ঝামেলা আর কত টানবে? উনি তোমার বাবা। অনেক বছর আগে কি হয়েছে জানা নেই আমার, তবে বাবার এখন বয়স হয়েছে, অনুতপ্ত সেই, ক্ষমা করা যায় না? জিহাদের শক্ত উত্তর। না, যায় না। সে আমার প্রিয় জিনিস কেড়ে নিয়েছে, আমার প্রাণ কেড়ে নিষ্প্রাণ করে দিয়েছে আমাকে। কাউকে ক্ষমা করবো না, কাউকে না। সবাই শাস্তি পাবে। লাথি মেরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, একটু হাঁটাচলা করে উত্তেজিত মুখখানা নরম করলো, রাগ চেপে শান্ত কণ্ঠে বলল, কেন এসেছিস? কাজ কি? ভাইয়ের আচরণে হতাশ জারাফ। আজ 16 বছর বাবা ভাইয়ের দ্বন্দ্ব চলছে, কেন চলছে তা ঠিক জানে না জারাফ। তবে মা বাবার কথায় যতটুকু বুঝেছে কোনো এক বিদেশিনী জড়িত। জারাফ ছোট নিঃশ্বাস ছেড়ে বলল, আরহার হোটেল ইন্সিডেন্স নিয়ে কিছু সাহায্য প্রয়োজন আমার। জিহাদ চমকালো না, বেশ সাবলীল কণ্ঠে বলল, তা নিয়ে তোকে ভাবতে হবে না। সেই সব সামলানোর জন্য ইসহাক ইব্রাহিম আছে। ইসাক ইব্রাহিম আছে, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। তার এত পাওয়ার, এত টাকা, অথচ নিজের স্ত্রীর অপরাধীকে বের করতে পারলো না। অদ্ভুত, তাই না? সেটা তাদের ব্যাপার, তোর না জড়ানোই ভালো। আমি আরহাকে ভালোবাসি। জিহাদ শান্ত দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে, এখনো? হ্যাঁ, এখনো। আমি চাই আরহার অপরাধী সামনে আসুক, তার শাস্তি হোক। তুমি আমাকে সাহায্য করতে পারবে? জিহাদের অব্যক্ত উত্তর। না, পারবো না। যারা বড় ভাইয়ের দিকে চেয়ে কয়েক পলক তাকে হতাশ ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ছোট শ্বাস ফেলে বলল, ঠিক আছে, আসি। প্রতি উত্তর করলো না জিহাদ। জারাফ দরজার সামনে থেমে গেল, পেছনে ফিরে বলল, মায়ের শরীর খারাপ, তোমাকে দেখতে চাইছে খুব। যাবো না আমি। সবার ওপর তোমার জেদ কেন এত ভাই? তোর ভালোবাসার জিনিস ছিনিয়ে হত্যা করেছে। যদি করতো তখন বুঝতি। কেঁপে উঠল জারাফ, ঝটপট পা চালিয়ে থানা থেকে বেরিয়ে এলো। জারাফ বেরিয়ে যেতে জিহাদ কাউকে ফোন করলো। রোদপুরের উদ্দেশ্যে তৈরি হচ্ছে আরহা। আগামীকাল তার মায়ের জন্মদিবস। প্রতি বছর জন্মদিবসে রোদপুর চেয়ারম্যান বাড়িতে বিরাট ভোজের আয়োজন করা হয়। অনেক লোকের সমাগম এই বছরও করা হবে। ভোজের 2-4 দিন আগে থেকে সব আয়োজন শুরু হয়। প্রতিবার আয়োজনের প্রথমে থাকে আরহা। বাপ ভাইদের হাতে হাতে নিমন্ত্রণ থেকে শুরু করে ভোজের দিন অবধি সকল কাজ দেখাশোনা করে। এটা ভীষণ শান্তি দেয় তাকে। কিন্তু এবছর ইসাকের কাজের ব্যস্ততায় যাওয়া হয়নি। গতরাতে ভাবি মায়ের ফোন পাওয়ার পর ভীষণ অস্থির লাগছে। কখন রোদপুর পৌঁছাবে প্রহর গুনছে। তড়িঘড়ি অস্থির ভঙ্গিতে ব্যাগ গোছাচ্ছে আরহা। চোখে মুখে অদ্ভুত এক চমক, ঠোঁটের কোণে মৃদু হাসির ঝলকানি। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম আটকাচ্ছে ইসাক। আরহার অস্থিরতা, চাপা উত্তেজনা কোনোটাই দৃষ্টির অগোচর হচ্ছে না তার। আর চোখে সবটাই পরখ করছে সে। মুহূর্তে বড় বড় ধাপ ফেলে ইসাকের মুখোমুখি এসে দাঁড়ালো আরহা। শার্টের বোতাম আটকে কাঁধে হাত ঝুলিয়ে মিষ্টি এসে বলল, কিছু বলার ছিল আমার। বলুন, শুনছি। আরহার মুখ খানিকটা ভীত কণ্ঠে সংখ্যা, এনা আমাদের সাথে যেতে চাইছে। ফোনে ভাবিমা বারবার বলছিল এনাকে নিয়ে যেতে। ইসাক গম্ভীর। আরহা জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, ঝটপট করে বলল, আমরা চলে যাব ফাঁকা বাড়িতে, মেয়েটা কি করবে? শুধু শুধু মন খারাপ হবে। এনাকে রেখে সেখানে মন বসবে না আমার, চিন্তা হবে খুব। আমি কথা দিচ্ছি এনার খেয়াল রাখবো। নুয়ান ভাই এনার ধারে কাছেও আসবে না। এনাকে নিয়ে যাই। আরহার শেষ কথায় গভীর মিনতি। ইসাক তখনও গম্ভীর। প্লিজ ইসহাক। আরহা সরল আখিজোড়া নিষ্পাপ মিনতি ফিরিয়ে দিতে পারল না। ইসাক কিছু একটা ভেবে শান্ত কণ্ঠে আওড়ালো, নিয়ে চলুন, কিন্তু আমার শর্ত আছে। আপনাকে আমার কথা রাখতে হবে, পারবেন? মুহূর্তে আরহার নেতিয়ে পড়া মুখ উজ্জ্বল হয়ে উঠল, খুশিতে গদগদ করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। দেরি হয়ে যাচ্ছে, যাই এনাকে তৈরি করে দিই। ইসাকের কাজ ছেড়ে একাই বিড়বিড় করলো আরহা। ঘর থেকে হুড়মুড়ে বেরিয়ে যাওয়ার সময় আচমকাই মাথা চক্কর দিল আরহা। সঙ্গে সঙ্গে মাথা ধরে দরজার সামনে বসে পড়ল। চারিপাশ ঘুরছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। মাথা চেপে বার কয়েক চোখ বুঝলো আর খুলল। ভারী ভারী নিঃশ্বাস ফেললো ইসাক। ঝটপট এগিয়ে এলো, আরহাকে টেনে তুলে বিছানায় বসালো। বাহু জড়িয়ে চিন্তিত স্বরে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? আরহা চুপ, দুর্বল চোখ জোড়া বুঝে নিল। ইসাকের কাঁধে ঘাড় হেলিয়ে ফিসফিস করে বলল, মাথা ঘুরছে। হঠাৎ মাথা ঘুরছে কেন? খুব খারাপ লাগছে? শরীর দুর্বল লাগছে একটু। উঠুন, হসপিটালে চলুন। ধপ করে চোখ খুলল আরহা। উত্তেজিত কণ্ঠে বলল, না, হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই। সকালে কিছু খাইনি, প্রেশার লো, তাই হয়তো দুর্বল লাগছে। ঠিক হয়ে যাব। কি করে বিশ্বাস করব? এই দেখুন, আমি সুস্থ একদম। একটু পর দৌড়াতে পারবো। সকালে নাস্তা করুন কেন? গোছগাছ করছিলাম, ভুলে গেছি। ইসাকের গম্ভীর চাহনি। বাড়ি যাওয়ার এত তারা? কতদিন পর যাচ্ছি। এবার একেবারে রেখে আসবো, কি বলেন? আরহার হাসি উজ্জ্বল মুখখানা নিভে গেল।
মাথা উঁচিয়ে পিটি অভিমানী দৃষ্টি মেলে জিজ্ঞাসা করলো। পারবেন? কেন পারবো না? গাঢ় অভিমান হলো আরহার। ইসাকের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, আমি পারবো না ইসাক। আপনি দূরে সরে গেলে বাঁচবো না আমি। পাগল হয়ে যাব একদম। আরহার অনুভূতিপূর্ণ গম্ভীর কথার ইসাক উত্তর দিল না। কোনো নিমিষ দৃষ্টিতে আরহার স্বচ্ছ সরল আঁকিতে চেয়ে রইল। কি মায়া এই দৃষ্টিতে। দূর পাকা সড়ক হতে চেয়ারম্যান বাড়ির আয়োজন দেখা যাচ্ছে। কাজে গতি ত্বরান্বিত, কর্মরত শত শত লোক। আগামীকাল ভোজ। আজকে ভেতরে সব কাজ শেষ করতে হবে। বাড়িতে আত্মীয় অতিথি আসতে শুরু করেছে। সকলের খোঁজ আরহাকে নিয়ে। আর হবেই বা না কেন, সকলের আদুরে যে। অনেকদিন পর নিজের ঘরে ফিরে বিছানাতে হাত পা চড়িয়ে শুয়ে পড়ল আরহা। শরীরের দুর্বলতা এখনও কাটেনি। তার উপর মাথা ঝিমঝিম, বমি আসছে। চোখ বুজে ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। এদিক ওদিক উসকুস করছে। ভীষণ ক্লান্ত ইসাক। ঘড়ি খুলতে খুলতে বিছানায় তাকালো সে। আরহার উসকুস চোখ এড়ালো না তার। শার্টের কলার ছড়িয়ে পাশে শটান হয়ে শুয়ে পড়ল। আচমকা কারো অস্তিত্ব টের পেয়ে ঘুম কেটে গেল আরহার। পাশ ফিরে তাকালো ইসাক। চোখ বুজে বাড়ন্ত চুল কপাল ছুঁই ছুঁই, চোখে মুখে ক্লান্তিতে ডুবে। আচমকা কপালে স্পর্শ অনুভব করলো ইসাক। চোখ খুললে ভ্রু কুচকে তাকালো। আলতো হাতে কপাল টিপে দিচ্ছে আরহা। পলক কিনছে ইসাক। মিষ্টি এসে আরহা বলল, মাথা যন্ত্রণা করছে? টিপে দিচ্ছি, সেরে যাবে। ইসাক উত্তর দিল না। আগের মতো পলকহীন হয়ে আরহার আদুরে মুখ পানে তাকে আনমনা হয়ে বলল ইসাক, অতি ভালোবাসা ভালো না আরহা। আবেগ অনুভূতি আসক্তি বড্ড বাজে জিনিস। চোখের পলকে নিমিশে কালো হয়ে ওঠে। ইসাকের কথার আগাগোড়া বুঝলো না আরহা। ভ্রু কুচকে তাকালো। কিছু জিজ্ঞাসা করবে তার পূর্বে আবারও চোখ বুজে নিল ইসাক। উষ্ণ আঁচের নরম আলো। সূর্য পশ্চিম আকাশে হেলে। দিনের আলো ধীরে ধীরে মিইয়ে আসছে। বর্ষার জলে টইটুম্বর পুকুর। মিনিয়ে যাওয়া সোনালি রোদ চিকচিক করছে। পুকুর পাড়ে সিঁড়িতে আরহা। স্বচ্ছ পানি কোমল আমস্য। পানির ভিড়ে আরহার চকচকে পা ভেসে। আনমনাসে অদূরে চেয়ে। রোদ দুপুরে প্রজেক্ট দেখতে বেরিয়েছে ইসাক। এক এনা আবিদার ঘরে। বাড়ি ভর্তি লোকজন, কোলাহল। মাথা ধরে আসছে আরহার। রোদপুরের প্রকৃতির ভীষণ প্রিয় তার। পুকুর পাড়ে একাকী সময় কাটাতে পছন্দ করে। সেই পুকুর শত সুখ দুঃখ আবেগের অনুভূতির সাক্ষী তার। দুপুর ইসাকের বলা কথাগুলো মাথায় ঘুরছে আরহার। এভাবে কেন বলল ইসাক? কি হয়েছে তার? একজোড়া পা পুকুর পাড়ের দিকে এগিয়ে আসছে। সিঁড়ি বেয়ে নিচে নামছে আরহার। বরাবর সিঁড়িতে দাঁড়িয়ে পাশে বসলো। জানতাম এখানে থাকবে তুমি। আচমকা কারো কণ্ঠে কেঁপে উঠল। পাশে তাকাতে হতভম্ব চোখ ছানা আরহার। ক্ষণিকেই ক্রোধান্বিত চোখ মুখ অন্ধকার। ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, আপনি এখানে এসেছেন কেন? যারা ফের সিধা উত্তর, আমার বন্ধুর বাড়ি আরহা। নুয়ান ভাই ডেকেছে? না, আমি এসেছি। আরহা বাঁকা হাসলো। তাচ্ছিল্য স্বরে বলল, আত্মসম্মান বোধ আছে আপনার? আছে বলে তো মনে হচ্ছে না। জারাফ চওড়া হাসলো, বলল, তোমার কোনো অপমান আমি কানে তুলি না। আত্মসম্মানহীন পুরুষ সমাজে কোথাও বিকে না, জানেন তো। তোমার সামনে আমার কোনো আত্মসম্মান মান অপমান কাজ করে না। এবার বিরক্ত হলো আরহা। কণ্ঠে বিরক্তি ঢেলে বলল, কেন আমার পিছু নিচ্ছেন? বিরক্ত করছেন কেন? তোমাকে বিপদে ছেড়ে দিই কি করে? সব সময় প্রোটেক্ট করার কথা দিয়েছিলাম। আরহা চূড়ান্ত বিরক্ত। আমার সংসার ভাঙতে চাইছেন আপনি? কোন সংসার, যেখানে চারিদিক শুধু মিথ্যার মায়াজাল? আচ্ছা, তো সত্যি কি আপনি? আপনার মতো ঠক লোক দ্বিতীয়টা দেখিনি আমি। ভালোবাসি। আরহা পুকুর পাড় ছেড়ে উঠে দাঁড়ালো। সিঁড়িতে ধাপে পা বাড়াতে পেছন থেকে ডেকে উঠল যারা। ঠক আমি না, তোমার স্বামী। আরহা থেমে গেল। ক্রোধান্বিত হন্তদন্ত পায়ে নিচে এসে দাঁড়ালো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ইসহাকের ব্যাপারে বাজে কথা বললে আমি আপনাকে ছেড়ে দেব না। যারা ফাঁসলো আগের ভঙ্গিতেই বলল, খুব ভালোবাসো তাকে, কিন্তু সে আদৌ তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য? কেন যোগ্য না? কি কম আছে তার? চরিত্র। আরহার তাচ্ছিল্য ভাব। তো আপনার চরিত্র ঠিক? বিবাহিতের পেছনে ঘুরঘুর করছেন। এর চেয়ে জঘন্য চরিত্র দোষ আর কি হতে পারে? আরহা তিক্ত অপমানে তোয়াক্কা করলো না। জারাফ স্বাভাবিক স্বরে বলল, যে পুরুষ নিজের স্ত্রীর ধর্ষণকারীকে খুঁজে বের করতে পারে না তাকে আর কি বলবো আরহা? আরহা চমকালো, নুয়ে গেল মাথা। কলঙ্কের দাগ জেগে উঠেছে। আবার মুখ ছ্যাদ করে উঠল, ক্ষমতা টাকা কিসের কমতি তার? তবুও কেন তোমার অপরাধীকে ধরতে পারছে না সে? ইনসিডেন্ট কিন্তু তার হোটেলেই ঘটেছে। আরহা ভরকে উঠল, গলা কাঁপছে। মাথা তুলে দৃষ্টি লুকিয়ে আটকে আটকে বলল, ইসহাক লোক লাগিয়েছে, তদন্ত চলছে। জারাফ শব্দ করে হেসে উঠল, বলল, কাকে সান্ত্বনা দিচ্ছ, আমাকে নাকি নিজেকে? এখনো সময় আছে, চোখ খুলো। চারপাশটায় কি ঘটছে দেখো। বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস নয়। অতিথি বাড়ি ছেড়েছে অনেকক্ষণ। গ্রাম্য পরিবেশ। সন্ধ্যা নামছে। চারিদিকে ঘনিয়ে আসছে আধার। গুনগুন বাতাসে ঝিঝি পোকার ডাক। অন্ধকার ছাদ। চাঁদের চারিপাশে ঘুটঘুটে আধার। চিলেকুঠার সামনে বাল্ব ঝুলছে। মৃদু বাতাসে তিত্তির নড়ছে।
ফিকে লালচে আলোয় আলোকিত। তাদের কিনারে একজোড়া মানব ছায়া ভেসে দক্ষিণ এলোমেলো হাওয়া ছুঁয়ে দিচ্ছে অ্যানার মুখ। সোনালি কেশ মুখে এসে পড়ছে বারংবার। নুয়ানের মুগ্ধ নয়ন সরল মুখ পানে তাকিয়ে। প্রকৃতির সবটুকু সৌন্দর্য যেন অ্যানাকে ঘিরে। অ্যানার অবুজ আঁখি জোড়া দূর ঝোপে। ঝোপের আশেপাশে জোনাকির বাহার। অন্ধকার লতার আড়ালে তারার মতো লুটিয়ে টিমটিম আলো জ্বলছে, মিটিমিটি ভাসছে। আচমকা নুয়ানের হাত জড়িয়ে কাছাকাছি এলো অ্যানা। কাঁধে মাথা এলে শার্টের পিঠে বিড়াল ছানার মতো গাল ঘষতে লাগলো। অ্যানার বিষণ্ণ মুখ নজর এড়ালো না নুয়ানের। মুচকি এসে অ্যানার খোলা কেশে আদুরে আঙ্গুল ডুবিয়ে জিজ্ঞাসা করে সে। কি হয়েছে? কিছু চাই তোমার? মাথা উঁচিয়ে তাকালো অ্যানা। পিটপিটে দৃষ্টি মেলে নিমিষে চেয়ে রইল কিছুক্ষণ। খানিক বাদে সামনে ফিরে আঙ্গুল দেখিয়ে ঝোপের দিকে ইশারা করলো। অপলক চেয়ে কৃত্রিম যন্ত্রের মতো করে বলল, আলো, ওই সবুজ আলো চাই আমার। ফিক করে হেসে ফেললো নুয়ান। দৃষ্টি গাঢ় হলো অ্যানার। ভ্রুযুগল কুচকে এলো। নুয়ানের হাসির উদ্দেশ্য বুঝলো না সে। নির্নিমেষ চেয়ে রইল। নুয়ানের হাসি থামছে না। কিছুতেই বিরক্ত হলো অ্যানা। নুয়ানের হাত ঝাঁকিয়ে বলল আবার, সবুজ আলো এনে দাও, ওই আলো লাগবে আমার, এনে দাও। হাত পা ঝেড়ে বায়না ধরল অ্যানা। নুয়ান হাত টেনে কাছে আনলো। অ্যানার গাল টেনে মৃদু হেসে আলতো কণ্ঠে শুধালো, কাঁদতে হবে না, ঘরে যাও, আনছি। অ্যানা ঠোঁটের কোণে বিশ্বজয়ী হাসি ফুটল। নুয়ান ছাদ থেকে নেমে এলো। অ্যানাকে তার ঘরে পৌঁছে বেরিয়ে গেল। সকাল বিকাল দুবার বমি হয়েছে আরহার। শরীর দুর্বল, মাথা ঝিমঝিম করছে। কোনো কিছুই মুখে তুলতে পারছে না। মুখ সিটকে নিচ্ছে। সবকিছুতেই নাকে বাজে গন্ধ বাজছে। অতিথি বিদায়ের পর বিকাল হতে বিছানায় গা এলিয়ে। সারাদিনের ক্লান্তি, পরিশ্রম, চোখে এক সমুদ্র ঘুম। হাত পা মিচমিচ করছে। মাথা জুড়ে অসহ্য যন্ত্রণা। ইসাক বাড়ি নেই, ঢাকা। অফিসের কাজে আর্জেন্ট বেরিয়েছে, ফিরতে রাত হবে। বাড়ির ছোট বড় সবাই এক এক করে দেখে যাচ্ছে তাকে। মেয়ের অসুস্থতায় দিশেহারা মোহাব্বত চৌধুরী। খানিক বাদে বাদে খবর নিচ্ছে। মেয়ের ঘরে এসে দেখে যাচ্ছে আবিদা আসছে। মাথা টিপে দিচ্ছে, হাত বুলাচ্ছে গায়ে। শারীরিক অসুস্থতা, দায়িত্ববোধ দমাতে পারেনি আরহার। অ্যানার খবর নিতে একটুও ভুলেনি। অ্যানা খাওয়া দাওয়া করছে কিনা, কোথায় আছে, কি করছে। নিদ্রা ঘরে সবটাই খবর নিচ্ছে সে। আচমকা আবিদার উঁচু চিৎকারে নিদ্রাভাব কেটে গেল আরহার। বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে বসলো। অন্ধকার ঘর হাতিয়ে ল্যাম্পের রিমোট খুঁজলো। আলো জ্বালিয়ে থম মেরে বসে রইল কিছুক্ষণ। মাথা শূন্য। সারা শরীরে তড়িৎ বেগে রক্ত ছুটছে। বাহিরে হাউমাউ কান্নার আওয়াজ। গায়ে ওড়না জড়িয়ে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে ছুটে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামতে স্তম্ভিত সে। হল ঘরে ভিড় জমেছে। ভিড় ঠেলে ভিতরে ঢুকলো সে। অ্যানার এলোমেলো অবস্থা, কুর্তির হাতা ছিঁড়ে বাহুতে ঝুলছে। গালে গলায় খামচির দাগ, কপাল ফুলে লাল। আবিদা শক্ত করে বুকে চেপে ধরেছে। থরথর করে অনবরত কাঁপছে অ্যানা। ভয়ে চোখ মুখ নীল। আরহার সামনে যেন তারই প্রতিবিম্ব অবিকল সে। নির্যাতিত, নিপীড়িত আরহা। মুহূর্তে মাথা ঘুরে গেল আরহার। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। সেই কালো দিনের ভয়ঙ্কর স্মৃতি ভেসে উঠল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অসহ্য এক যন্ত্রণা মস্তিষ্ক চেপে ধরল। মাথা ঝাড়া দিয়ে রেলিং ধরে দাঁড়ালো আরহা। মুখ চেপে ভারী ভারী শ্বাস ফেললো। ধীর পায়ে সোফার দিকে এগিয়ে গেল। পাশে বসতে জাপটে ধরল অ্যানা। থরথর কাঁপতে থাকা আরহার হাত আলতো করে চেপে ধরল অ্যানার পিঠ। বুকে চেপে থাকা অসহ্য যন্ত্রণা হাউমাউ বুক ফাটা চিৎকার হয়ে বেরিয়ে এলো। অ্যানাকে জাপটে ধরে চিৎকার করে কাঁদছে আরহা। বাড়ির সকলে স্তব্ধ। আরহা কান্নারত কণ্ঠে চিৎকার করে বলল, হে কি সর্বনাশ হলো ভাবিমা, কি সর্বনাশ হলো আমার। আবিদা আরহার পাশে বসে মাথায় কাপা কাপা হাত রাখলো। শান্ত করার চেষ্টায় বলল, কিছু হয়নি তিরু, অঘটন ঘটার আগে পৌঁছে গেছি আমি। আরহা রেগে গেল। আবিদার হাত ছিটকে দিয়ে তির্যক কণ্ঠে বলে উঠল, তোমার ভরসা একা ছেড়েছিলাম, কথা দিয়েছিলাম খেয়াল রাখবো এনার। এখন আমি কি জবাব দেবো ইসাককে? আরহা মাথা ধরে বসে রইল। হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলো। শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদতে কাঁদতে বলল আবিদা, আমি পারিনি বোন, নরপশুর নজর থেকে রক্ষা করতে পারিনি এনাকে। আরহার আগে থরথর কাঁপছে, মস্তিষ্ক শূন্য, শোকে পাগল প্রায় অবস্থা। ছুটে গেল রান্নাঘরের দিকে। ধারালো বটি এনে ক্ষিপ্ত পায়ে এগিয়ে গেল হল ঘরে। চোখে মুখে হিংস্রতার প্রলেপ, যেন জ্বলতে থাকা অগ্নিশিখার রূপ। আবিদার কাজ ঝাঁকিয়ে রাগী হুঙ্কার দিয়ে বলল, এই অবস্থা কে করেছে? হেনার গায়ে হাত দেওয়ার স্পর্ধা করেছে কে? নাম বলো তার। বাঁচার অধিকার নেই, ওই নরপশুর জবাই করব আমি। আবিদা দৃষ্টি লুকালো। ইনিয়ে বিনিয়ে মৃদু কণ্ঠে বলল, ঘর অন্ধকার ছিল, আমি তাকে দেখিনি। দেখনি মানে? সে এখানে ছিল না? আমার গলার ভাঁজ পেয়ে বেরিয়ে গেছে। অ্যানার কাছে আলতো স্বরে জিজ্ঞাসা করলো আরহা। অ্যানার ভীতিকর কাপা কাপা উত্তর, ভূত, ইয়া লম্বা কালো ভূত আমাকে মেরেছে, খুব মেরেছে ভাবি। বলেই ফুপিয়ে কেঁদে উঠল অ্যানা। আরহা রাগে আশপাশ করছে। দম বন্ধ হয়ে আসছে। খুব ভরসা করে অ্যানাকে সাথে নিয়ে এসেছে। বড় মুখ করে দায়িত্ব নিয়েছে। এখন ইসাককে কি জবাব দিবে? নিজের বাড়িতে অ্যানার খেয়াল রাখতে পারল না। দৃষ্টির অগোচরে এত বড় অঘটন ঘটল। তার বাড়িতে ঢুকে এত বড় ক্ষতি করার দুঃসাহস কে করলো? কার এত সাহস? মাথা কাজ করছে না আরহার। মাথা ধরে ধপ করে বসে পড়ল।
চোখের সামনে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বারবার ভাসছে। এনার মাঝে নিজেকে দেখছে। মাথা চেপে ফুপিয়ে কেঁদে উঠল আরহা। মোহাব্বত চৌধুরী মেয়ের চুলে হাত বুলাচ্ছে, শান্ত করার চেষ্টায় বারবার বলছে, আমার মা কান্দে না, কিছু হয় না, অপরাধীরে খুঁজা ভয়ঙ্কর শাস্তি দিব। কান্নায় ভেঙে পড়েছে আরহা। মুখ চেপে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে কি জবাব দেব আমি? কি জবাব দেব বলো বাবজান? মাত্রই বাড়ি ফিরেছে নুয়ান। সন্ধ্যার পর পেরিয়েছিল। হলঘরে পা ফেলতে স্তম্ভিত সে। এনাকে আরহার পাশে জড়সড়ে বসে থাকতে দেখে খানিকে মাথা শূন্য তার। কি হয়েছে বুঝতে বাকি রইল না আর। যন্ত্রের মতো এগিয়ে গেল এনার দিকে। ভয়ার্ত মুখ, অশ্রুসিক্ত চোখ এনার। সোফার সামনে হাঁটু গেড়ে বসল নুয়ান, রক্তিম চোখের দৃঢ় চাহনি। এনার দিকে হাত বাড়িয়ে দিতেই আরহাকে শক্ত করে জড়িয়ে ধরল এনা। আরহা পিছে ভয়ে মুখ লুকালো সে। গম্ভীর কণ্ঠে আওড়ালো নুয়ান। কে করেছে এমন? আরহার নিষ্প্রাণ আওয়াজ। জানি না। চারিপাশে চোখ বোলালো নুয়ান। ক্রোধে মাথা ফাটছে তার। মোহাব্বত চৌধুরী ছেলের চোখে চোখ রেখে শান্ত হবার ইশারা করলো, শুনল না নুয়ান। তেরে গেল বাবার দিকে, ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করলো, 24 ঘন্টার ভিতর অপরাধীটাকে আমার চাই। শান্ত হ আব্বা। কিভাবে শান্ত হব? তুমি কিছু করবে নাকি পুলিশের সাহায্যে বের করব আমি? মোহাব্বত চৌধুরী মাথা নাড়াতে নাড়াতে বলল, আমি দেখতেছি বাপ, এবার প্রশ্ন চেয়ারম্যান বাড়ির ইজ্জতের। অপরাধী ঠিক সাজা পাইব, আমি নিজে খুঁজে বের করব তারে। মধ্যরাত, ঘড়ির কাঁটা 12তে ঠিক। চোখে ঘুম নেই আরহার। টনটনে মাথা ব্যথা নেই। এনাকে বুকে জড়িয়ে বসে মাত্রই ঘুমিয়েছে এনা। হঠাৎ নিচ থেকে ভাঙচুর শোরগোলের আওয়াজ ভেসে এলো। ক্লান্ত বুঝে থাকা চোখ জ্বলে উঠল আরহার। বাইরে ইসাকের চেঁচামেচির আওয়াজ। বুক ধস করে উঠল তার। এনাকে বালিশে শুইয়ে ঝটপট উঠে দাঁড়াতেই প্রকট আওয়াজে দরজা খুলল। হন্তদন্ত পায়ে অন্ধকার থেকে বেরিয়ে এলো ইসাক। এলোমেলো চুল, রক্তাক্ত শার্ট, অগ্নিদৃষ্টির ভস্য করা নজর। কেঁপে উঠল আরা। ইসাকের কাছে এগিয়ে যেতে রক্তাক্ত হাতে গলা চেপে ধরল আরহার। দেয়ালের সাথে মিশিয়ে শক্ত করে চেপে ধরল। রাগে দাঁত চেপে ক্ষিপ্ত স্বরে বলল, কাউকে ছাড়বো না আমি, কাউকেই না। বিমর্ষে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। ঝরঝর করে গাল বেয়ে অশ্রু ঝরছে। ছটফট করছে সে। ইসাক আরো শক্ত করে চেপে ধরল। খিটখিটে মেজাজে বলল, সব শেষ। বলেই গলা ছাড়ল আরহার। শক্তিহীন দেহ ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। চোখ মুখ বুঝে এলো তার। বুকে নিঃশ্বাস আটকে ভারী ভারী শ্বাস ফেলল সে। ইসাক এনাকে তুলে দরজার দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বড় বড় ধাপে সিঁড়ি বেয়ে নামছে। দুর্বল শরীরে টলতে টলতে উঠে দাঁড়ালো আরহা। ইসাক পিছু ছুটে গেল। কান্না করতে করতে বলল, ছুটে একটা সুযোগ দিন, আমার কথাটা একবার শুনুন। ইসাক, একবার আমার কথাটা শুনুন। গিয়ে পেছন থেকে হাত টেনে ধরল আরহা। হাত ঝাড়া দিয়ে ফেলে দিল ইসাক। মাটিতে পড়ে মৃদু আর্তনাদ আরহার। অশ্রু ভরাক্রান্ত দৃষ্টি নিয়ে উঠে বসলো। গলা ফাটিয়ে কান্না ভারী চিৎকার করলো, ইসাক, আমার কথাটা একবার শুনুন। ইসাক। শুনল না ইসাক। এনাকে নিয়ে চলে গেল সে। সারা বাড়ি ভাঙচুর, রক্তে মাখা। নুয়ানের মাথা ফেটে ভাগ। দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিচ্ছে তাকে। আরহা শোকে পাথর। নিষ্পান দৃষ্টিতে চোখ বুলালো আশেপাশে। চারিদিকে রক্তে মাখা চিৎকার চেঁচামেচিতে মাথা ঘুরে এলো। তীব্র শব্দ কানে বাজছে। অন্ধকার ঘনিয়ে আসছে। আস্তে আস্তে চোখ বুজে মাটিতে লুটিয়ে পড়ল সে। বেঘরে ঘুমাচ্ছে আরহা। হাতে স্যালাইন চলছে। খানিক পূর্বেই ডাক্তার বেরিয়েছে। নিস্তেজ ঘরটায় মৃদু গুঞ্জন ভাসছে। দরজার পাশে দাঁড়িয়ে আছে আবিদা। ঘর জুড়ে পাইচারি করছে নুয়াস। বোনের অসুস্থতায় বেহাল অবস্থা তার। গতরাতে নেশার ঘোর বেশি ছিল। অন্ধকারে পাগলের ঘরে ঢুকে পড়েছিল এনা। ইসাকের বোন একদম মাথায় ছিল না তার। পাগলের ঘরে না গিয়ে এতিমখানায় চলে গেলেই হতো। অল্প বয়সী কচি কচি মেয়ে ছিল সেখানে। ইস, বড্ড ভুল হয়ে গেছে। পাইচারি করতে করতে আফসোস মুখ করে ভাবল নুয়াস। মাথা ঝুঁকিয়ে বাঁকা চোখে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবিদা। আরহার প্রতি নুয়াসের মিছে চিন্তা ভীষণ বিরক্ত লাগছে। অস্বস্তিতে মৃদু গর্জন করল সে। এখন চিন্তা করে কি লাভ? যা অঘটন ঘটানোর তা ঘটিয়েছেন আগেই। থেমে গেল নুয়াসের পা। ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, কি কইতে চাস তুই? এনার পরে আপনি ছিলেন তা আমি দেখেছি। তিরুর কথা ভেবে বংশের মান সম্মান যাবে ভেবে চুপ ছিলাম, কিন্তু লাভ হলো কি? ইসাক সাহেব ভুল বুঝলো, তিরুকে ফেলে চলে গেল আপনার দোষপূর্ণ নোয়ানের ঘাড়ে। মারামারিতে মাথা ফাটলো তার। নুয়াস গর্জিয়ে উঠল। হাসফাস করে এগিয়ে এলো আবিদার দিকে। চুলের মুঠি টেনে ধরল। মৃদু আর্তনাদ করে উঠল সে। দাঁতে দাঁত চেপে বলল নুয়াস, মুখে মুখে কথা, খুব সাহস বাড়ছে তোর, তাই না? পিঠে মায়ের পড়ে না বহুত দিন, তাই কলজা বড় হইয়া গেছে। এই কথা অন্য কাউর সামনে কইলে খুন কইরা ফেলমু। মাইরা মাটি চাপা দিমু তরে, মনে রাখিস। আবিদা স্তব্ধ। এ কেমন মানুষ? বোনের জীবন ধ্বংসের পথে। ভাই মরতে মরতে বেঁচেছে। এত কিছু করে বিন্দুমাত্র অনুতাপ নাই। রাতের নিকোষ আধার কাটিয়ে সবে ভোর নামতে শুরু করেছে। প্রেগন্যান্সি রিপোর্ট হাতে থম মেরে বসে আরহা।
আজ দুদিন ইসাকের মোবাইলে ফোন করছে আরহা, তুলছে না ইসাক। তীব্র অভিমান জমেছিল মনে, কিন্তু গত রাতে প্রেগন্যান্সি রিপোর্ট হাতে পেয়ে উথাল পাতাল সব। মন চাইছে ছুটে গিয়ে ইসাককে জড়িয়ে ধরতে, গভীর আলিঙ্গন করে ফিসফিস করে বলতে, আপনি বাবা হচ্ছেন ইসাক। প্রতিকূল পরিস্থিতিতে খুশির সংবাদটা যেন মেঘনা চাইতে জল। আরহা দৃঢ় বিশ্বাস এই সংবাদ শুনে মুখ ফিরিয়ে রাখবে না ইসাক। সকল মান অভিমান গুছিয়ে নতুন ভোরের আগমন ঘটবে। গত রাত হতেই দুই চোখের পাতা এক করেনি আরহা। অদ্ভুত চিন্তা ভয় ভর করছে। সারা রাত বারান্দার ইজি চেয়ারে বসে ইসাকে একের পর এক ফোন দিচ্ছে, তুলছে না সে। শেষ রাতের দিক থেকে ফোন বন্ধ বলছে। অভিমানে বুক ফুলছে আরহার। নিবিড়ে দূর অদূর আধারে চেয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। বুক পুড়ছে মোহাব্বত চৌধুরীর। মেয়ের কষ্ট সহ্য হচ্ছে না তার। ছোট থেকে অত্যন্ত আদরে পরম যত্নে মেয়েকে বড় করেছেন তিনি। বিন্দুমাত্র আঁচ লাগতে দেয়নি গায়ে, কোনো কষ্টই কোনো যন্ত্রণা ছুতে দেয়নি তাকে। আজ সেই মেয়েকে তীব্র যন্ত্রণার অনলে পুড়তে দেখে ছটফট করছেন তিনি। চিন্তায় প্রেশার হাই। সারা রাত বিছানায় ছটফট করেছে, ঘুম নামেনি চোখে। বাহিরে ভোরের আলো ফুটতে হন্তদন্ত পায়ে মেয়ের ঘরের দিকে এগিয়ে গেল মোহাব্বত চৌধুরী। আরহা তখনও বারান্দার ইজি চেয়ারে বসে ভোরের সোনালি রোদ এসে পড়ছে মুখে। সূর্যের কোমল আলো আরহার উজ্জ্বল গরনে পড়তেই অগ্নিশিখার মতো চকচক করছে মুখ। নির্ঘুম রাত জেগে রক্তদিঘির মতো টকবক করছে চোখ। খোলা মেঘবরণ লতানো কেশে ঢেকে আছে পিঠ। দৃষ্টি অদূরে নীলাম্বরে মিয়ে থাকা সুরে। মোহাব্বত চৌধুরী মেয়ের দিকে এগিয়ে গেল, মাথায় হাত রেখে আলতো স্বরে ডাকলো। তরুমা, বাবার ডাকে ভাবনাচ্ছেদ হলো আরহা। ছিটকে উঠল, ওনার পেছন হাত লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। এতে খুব একটা লাভ হলো না। মোহাব্বত চৌধুরীর দৃষ্টি অনেক আগে থেকে আরহার হাতে থাকা রিপোর্টের দিকে। আরহা মা হচ্ছে গত রাতে জেনেছেন তিনি। মেয়ের অশ্রুসিক্ত আঁখি জোড়ায় নিমিষ চেয়ে রইলেন তিনি। আরহা ডাকলো, কিছু বলবে বাপজান? মোহাব্বত চৌধুরী শান্ত কণ্ঠে আওড়ালো, তৈরি হয়ে নাও মা, আমরা ঢাকায় যাইতেছি। কিন্তু নোয়ান ভাই। সবার আগে তোমার সংসার, তারপর সব। নোয়ান ঠিক আছে, আমরা সবাই আছি। ডাক্তার বলেছে আজ বিকেলে রিলিজ দিব। উনি মানবে বাপজান? না মানলে ক্ষমা চামু, দরকার পড়লে তার পায়ে পড়মু, তবুও রাজি করামু। সবার আগে তোমার খুশি, তারপর সব। আরহা ফুপিয়ে কেঁদে উঠল, জড়িয়ে ধরল বাবাকে। মোহাব্বত চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এখন কান্নাকাটির সময় না, গাড়ি রেডি, জলদি তৈরি হও মা। মোহাব্বত চৌধুরী তাড়া দিয়ে বেরিয়ে গেলেন। আরহার চোখে উল্লাসের ঝলক। চটজলদি তৈরি হতে শুরু করলো। লাগেজ বের করে ঝটপট প্যাকিং করতে লাগলো। ভাবিমা থেকে বিদায় নিয়ে 7:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো আরহা। সাথে যাচ্ছেন মোহাব্বত চৌধুরী, নুয়াস। দীর্ঘপথ পাড়ি দিয়ে বেলা 11টায় ঢাকা পৌঁছালো। বাড়ির সামনে গাড়ি থামতে মালিক মিয়াকে দেখলো আরহা। ঘুম ভারী, চোখ ঢলছে। গাড়ি থেকে নেমে মুচকি হেসে বলল আরহা, কেমন আছেন মালিক ভাই? মালিক মিয়া চমকে উঠল। মুখশ্রী ভীতিকর আবাস। জোরপূর্বক হাসির রেখা টেনে মিনমিনিয়ে বলল, ভালো। আপনি কেমন আছেন? ভালো। স্যার বাড়িতে না? মালিক মিয়া কোনো উত্তর দিবে তার পূর্বেই আরহা বাড়ির দিকে পা বাড়ালো। মালিক মিয়া ঘাবড়ে গেল। পিছু পিছু কিছুটা পথ এগিয়ে থামাতে চাইল, কিন্তু পারল না। বাড়ির মালকিন কি বলে থামাবে তাকে? হতভম্ব চিন্তায় দিশেহারা সে। দিকাদিক না পেয়ে মোবাইল বের করে ফোন করলো ইসাককে। শুক্রবার ছুটির দিন, বেলা করে উঠা ইসাকের অভ্যাস। তা জানে আরহা। সেই সুবাদে ইসাক এখন তার ঘরে ঘুমাচ্ছে। বাবা ভাইকে পিছনে ফেলে বড় বড় ধাপে সিঁড়ি বেয়ে উপরে ইসাকের ঘরে গেল সে। দরজা খোলা, মোবাইল বাজছে অনবরত। এলোমেলো বিছানা, অন্ধকারাচ্ছন্ন ঘর। ভারী পর্দার আড়াল হতে মৃদু রোদের ঝলকানি। দক্ষিণের বড় জানালার পাশে খালি গায়ে পুরুষালী ছায়া ভেসে স্মিত হাসল আরহা। তার আপেক্ষিক মানুষটা ওই দিক। গুড়িয়ে গেল সব অভিমানে। ছোট ছোট ধাপে সেদিকে এগিয়ে গেল সে। চোখ বুজে পেছন থেকে জাপটে ধরল ইসাকে। ইসাকের বস্ত্রবিহীন সুদক্ষ বলিষ্ঠ পিঠে মাথা ঠেকালো। নাক ঘষতে ঘষতে বুক ভরে সুপরিচিত মিষ্টি ঘ্রাণটা শুষে নিল। হাতের বাঁধন শক্ত হলো। অনুভূতিরা প্রখর। অশ্রুকণা দলা বাচ্ছে চোখে। নিমিষে নেমে এলো গালে। ডুকরে কেঁদে উঠল আরহা। ধরে আসা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমি এসে গেছি। আপনাকে ছাড়া আমার আর চলবে না ইসাক। এখনো এত রাগ? আমার দিকে তাকাবেন না একবার? প্রতি উত্তর করল না। আগের মতোই ঠায় দাঁড়িয়ে ইসাক। এমন সময় দরজা খোলার শব্দ কানে এলো আরহার। ভ্রু কুচকে এলো তার। পেছনে ফিরে ওয়াশরুমের দিকে তাকাতে হতভম্ব সে। মাথার উপর আকাশ ভেঙে পড়ল। বিস্ময়ে চোখ কৌটা থেকে বেরিয়ে আসবে যেন। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছে কানন। গায়ে খোলামেলা কালো নাইটি। নগ্ন বুকের অনেক অংশই দৃশ্যমান ভেজা চুল। নববধূর মতো লাজুক ভঙ্গিতে ইসাকের দিকে পা বাড়িয়েছে। আরহার সাথে চোখাচোখি হতেই থমকে গেল সে। চুরি ধরা পড়ে যাবার মতো ভীতিকর চোখ লুকাতে ব্যস্ত।
কাননকে সরাসরি কখনো দেখেনি আরহা, টিভি বিজ্ঞাপনে দেখেছে ওই যা। সেদিন শুনেছে ইসাকের প্রাক্তন কানন। সেদিন থেকে অদৃশ্য ঘৃণার দেয়ালে গড়ে উঠেছে মনে। মেয়েটার বিজ্ঞাপন সামনে এলে ভীষণ অস্বস্তি লাগে, বন্ধ করে দিত। আজ সেই মেয়েকে নিজের বেডরুমে দেখে ঘৃণায় স্তব্ধ আরহা। মুহূর্তে রক্তিম হলো চোখ, তির্যক কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই মেয়ে এখানে কি করছে ইসাক? গায়ে শার্ট জড়িয়ে বেস্বাভাবিক ভঙ্গিতে ডিভাইনে বসলো ইসাক। কফির মগে চুমুক দিয়ে বলল, আমি ডেকেছি। আরহা আশ্চর্যের সপ্তম আকাশে, হতভম্ব আওয়াজে বলল, আপনি ডেকেছেন মানে? অতি স্বাভাবিক উত্তর। গত রাতে একসাথে ছিলাম, ইন্টিমেট হয়েছি আমরা। মুহূর্তে চোখ ভিজে উঠল আরহার। মস্তিষ্ক কার্যক্ষমতা বন্ধ করে দিল। ইসাকের কাছে যে ক্ষিপ্ত হাতে কলার চেপে কাছে আনলো। মজা করছেন? মজা করছেন আমার সাথে? এখনো রেগে আছেন তাই না? বিশ্বাস করুন, আমি আনার খেয়াল রেখেছিলাম। সেদিন সারাদিন আমার সাথেই ছিল। বিকালের পর অসুস্থ হয়ে পড়ায় কিছু সময়ের জন্য ভাবি মায়ের সাথে ছিল। ইসাক বেশ স্বাভাবিক, যেন কিছু শোনেনি সে। বিরক্ত মুখভঙ্গি তার। আরহা দুহাতে গাল চেপে ধরল তার। ডুকরে কেঁদে উঠল হঠাৎ। বুঝানোর কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, কি করব আমি? কি এমন করব যাতে আপনি ক্ষমা করবেন আমায়? আচ্ছা, আপনার সব দুষ্টতা মুখ ফিরিয়ে নেওয়া মেনে নেব আমি। শুধু একবার বলুন, একটু আগে আপনি যা বললেন সব মিথ্যা? ঝাড়ি দিয়ে কলার ছাড়িয়ে নিল ইসাক। ধাক্কা দিয়ে ফেলে দিল আরহাকে। আরহার দিক ঝুঁকে দাঁত কিরমিরিয়ে বলল, আমার কলার ধরার সাহস কি করে হয়? বাংলা বোঝো না? আরবিতে বলেছি, ইন্টিমেট বোঝো? আরহার অবাক হবার পালা আজ। আপনি থেকে তুমি, নিজের প্রিয় চিরচেনা সেই মানুষটার এমন অচেনা রূপ, সবটাই যেন দুঃস্বপ্ন তার। সামনের মানুষটা যেন ইসাক নয়, ইসাক রূপী অন্য কেউ। ইসাকের রাগ দেখেছে, জেদ দেখেছে, কিন্তু এই রূপ এই প্রথমবার দেখছে আরহা। মাথা চক্কর দিচ্ছে তার। মাথা চেপে উঠে দাঁড়ালো ইসাকের কাছে, যে নিষ্প্রাণ যন্ত্রের মতো করে বলল, মিথ্যা সব। ইসাক বাঁকা হাসলো, বলল, অন্ধ তুমি? আরহা উঠে দাঁড়ালো। ইসাকের বুকে আঘাত করে ক্ষিপ্ত স্বরে বলল, ইন্টিমেট? এই নষ্টা মেয়ের সাথে আপনি আমার ঘরে আমার বিছানায় থেকেছেন? এই বুকে তাকে জড়িয়ে রেখেছেন? এই বিছানায় ফেলে তার সাথে রাত কাটিয়েছেন? নোংরা খেলায় মগ্ন হয়েছেন? আপনার বিবেকে বাঁধলো না ইসাক? বাঁকা হাসলো ইসাক, বলল, এটা আমার বাড়ি, আর তুমি আমার জীবনে প্রথম নারী নও যে আমার সাথে এই বিছানায় রাত কাটিয়েছো। এমন শত শত মেয়ে এখানে এসেছে, তোমার আগেও কানন এখানে থেকেছে। আমার কান চেপে চিৎকার করে উঠল আরহা। মাটিতে বসে কান্না করতে করতে বলল, চুপ করুন, চুপ করুন ইসাক। আর নিতে পারছি না আমি। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। আরহা হাউমাউ চিৎকার করতে লাগলো। ইসাক তখনও বেশ স্বাভাবিক। কানন বিরক্তির দৃষ্টিতে তাকে ইসাকের দিকে এগিয়ে যেতেই মাথা বিগড়ে গেল আরহার। হিংস্র দৃষ্টিতে কাননকে দেখছে। ধাপ করে উঠে দাঁড়ালো, ক্ষিপ্ত পায়ে এগিয়ে গেল কাননের দিকে। চুল টেনে ধরে পরপর সজোরে থাপ্পড় লাগালো গালে। চিৎকার করে বলল, খুব শখ অন্যের স্বামীর সাথে রাত কাটানোর। তোর সব তেজ বের করছি আমি। কানন ছাড়ানোর চেষ্টায় সেও সমান তালে প্রহার করছে আরহাকে, কিন্তু আরহার সাথে পেরে উঠতে পারছে না। আজ আরহার কাঁধে যেন কোনো উপরি শক্তির ভর। ইসাক হতভম্ব দাঁড়িয়ে। বিস্ময় কাটিয়ে আরহাকে টেনে ছাড়িয়ে দূরে ছুঁড়ে ফেললো। কানন উঠে দাঁড়ালো। রাগে ফোঁস নিঃশ্বাস ফেলতে লাগলো। আরহা আজ নিজের মধ্যে নেই। ঘায়েল বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লো ইসাকের দিকে। অনবরত ইসাকের বুকে একের পর এক প্রহার চালাতে লাগলো। চিৎকার করে কান্না করতে করতে বলল, আপনি বলেছিলেন ভালোবাসেন আমাকে, তাহলে এমন কেন করলেন? এভাবে কেন ঠকালেন আমাকে? কি দোষ ছিল আমার? বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক আপনি। দাঁত কিরমিরি দিয়ে কাঁদতে কাঁদতে বলল আরহা। ধমকে উঠল। শক্ত করে আরহার হাত চেপে ধরল। মৃদু আর্তনাদ করে উঠল আরহা। মুহূর্তেই থেমে গেল সব পাগলামো, থমকে গেল আশেপাশ। ইসহাক রক্তিম দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গর্জন করে বলল, আমি তোমাকে এক সেকেন্ডের জন্য ভালোবাসিনি। শুনেছো মেয়ে, সবটাই ছিল নাটক। সেই প্রথম থেকে আমার সাজানো নাটক। তুমি আমার ভালোবাসা না, প্রতিশোধ, শুধুই প্রতিশোধ। প্রতিশোধ? কি করেছি আমি? আমার উপর কিসের ক্ষোভ, কিসের এত রাগ আপনার? তোমাকে বলতে বাধ্য নই আমি। অবশ্যই বাধ্য আপনি। আমার জীবন নিয়ে খেললেন কেন? জবাব চাই আমার। বাধ্য নই। ভালোবাসা, কাছে আসা, যত্ন করে আগলে রাখা, সবই কি নাটক ছিল? হ্যাঁ। প্রতিশ্রুতি? কোনো প্রতিশ্রুতি দেইনি তো আমি। সেদিন বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার সময় কেন বাঁচালেন? আজীবন তিলে তিলে মরতে দেখবো তাই। এক মুহূর্তের জন্য ভালোবাসেননি আমায়? না। এত নিখুঁত অভিনয় হয়?
বিড়বিড় করে বলল আরহা। থম মেরে টলটল দৃষ্টিতে তাকিয়ে দু চোখ বেয়ে অনর্গল ঝরছে অশ্রুধারা, শোকে পাথর শরীর। যন্ত্রের মতো করে বলল আরহা। আজ আমি যতটা ছটফট করছি একদিন আপনিও করবেন। অগাধ টাকা পয়সা থাকবে আপনার, কিন্তু প্রিয়জন থাকবে না কেউ। সব হারিয়ে কাঁদবেন, দিশেহারা পাগল হবেন। ইসাক তাচ্ছিল্য হাসলো, হাত টেনে আরহাকে সিঁড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আরহা চিৎকার চেঁচামেচি করে কান্না করছে, হাত ছাড়ানোর চেষ্টা করছে। নিচে হল ঘরে মাটিতে ছুঁড়ে ফেললো। হলরুমে বসে থাকা নুয়াস মোহাব্বত চৌধুরী উঠে দাঁড়ালো, হতভম্ব তারা। ততক্ষণে কানন দোতলা সিঁড়ির সামনে এসে দাঁড়িয়েছে, বিস্ময়ে চোখ ছানা পড়া। আরহার দিকে ছুটে এসে টেনে তুলল। ইসাক চেঁচিয়ে বলল, আমার বাড়ি থেকে বের হও, দ্বিতীয়বার যেন তোমার চেহারাটা দেখতে না হয় আমায়। আরহা বাবা ভাইয়ের হাত ছাড়িয়ে এগিয়ে এলো, রাগী চিৎকার করে বলল, যাব না আমি কেন যাব? আমি আপনার স্ত্রী, আপনার এতটুকু বলে থেমে গেল আরহা, মুখ চেপে কেঁদে উঠল। চাপা কান্না হাউমাউ চিৎকারের রূপ নিল, কাঁদছে সে। একটা সংসার ভাঙা এত সহজে সব শেষ হয়। আরহার গর্ভে যে ইসাকের অনাগত সন্তান, ইসাকে ঘিরে কত স্বপ্ন তার। হুট করে সব এভাবে শেষ হয়ে যাবে। সন্তানকে পিতৃ পরিচয় ছাড়া দুনিয়ায় আনবে। কতজন কতভাবেই তো সংসার করছে, স্বামীর হাজার খারাপ দিক জেনেও সংসারে থাকে। আরহাও মানিয়ে নিবে, আত্মসম্মান ত্যাগ করে মেনে নিবে সব। মাথা ঠান্ডা করলো সে, খানিক বাদে নিজেকে শান্ত করে এগিয়ে এলো। ইসাকের সামনে হেরে যাওয়া সৈনিকের মতো ধপ করে বসে পড়ল, পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এমন নির্দয় হবেন না ইসাক। মানছি আমি আপনার প্রতিশোধ, কিন্তু আমার কাছে যে আপনিই সব। আমি আমার সবটা দিয়ে ভালোবাসি আপনাকে। এভাবে নিঃস্ব করবেন না আমায়। আপনি বলেছিলেন আমার কান্না সহ্য হয় না আপনার। আজ আমার জীবনের সবচেয়ে বড় আঘাত আপনার দেওয়া। ইসাক চুপ। আরহার গভীর আকুতি, যা হয়েছে সব ভুলে যাব। আমরা নতুন করে সব শুরু করব আবার। আরহার চোখের জল ইসাকের পায়ে পড়ছে, টপ টপ অশ্রুকণায় ইসাকের পায়ের পাতা ভিজে। ইসাক ঝুঁকলো, আরহার গাল চেপে মুখ উঁচু করলো, বাঁকা হেসে বলল, খেলনাকে খেলা যায়, ভালোবাসা যায় না। তুমি সুন্দরী পরমা, আগুন সুন্দরী, তাই বলে তোমার রূপে ধরা পড়ব না আমি। মিথ্যা বলেছিলাম। তোমার দুঃখ পীড়া কান্না আমার কষ্ট না, শান্তি দেয় ভীষণ। তোমার অশ্রু কান্নার নোনা জলে আমার প্রতিশোধের আগুনে শীতল হওয়া বয়, শান্তি দেয় আমায়। নুয়াস এতক্ষণ হতভম্ব দাঁড়িয়েছিল। আরহার এমন অবস্থা দেখে ঠিক থাকতে পারল না সে, পাগল প্রায় অবস্থা। তেরে এলো ইসাকের দিকে, কলা চেপে ধরে বলল, তোরে জানে মাইরা ফেলবো। আমার বোনের জীবন নষ্ট করলি কেন? কেন এমন করলি? ইসাক হাসছে। নুয়াসের ছটফট যন্ত্রণা ভীষণ শান্তি দিচ্ছে তাকে। নুয়াসের কলা চেপে কাছে এনে দাঁতে দাঁত চেপে বলল, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? মনে করে দেখ, 16 বছর আগে পুরো বাড়ি। স্তম্ভ নুয়াস, হাতের মুষ্টি নরম হয়ে এলো। ছেড়ে দিল ইসাকে, নরম চোখ, ভীতু মুখ। এগিয়ে এলো মোহাব্বত চৌধুরী, ইসাকের সামনে হাত জোর করে মিনতি করলো, তুমি যা কইবা সব মানবো, সব করবো। আমার তরুমারে মাইনা নাও, তোমার পায়ে পড়ি বাজান। ইসাক বাঁকা হাসলো, তাচ্ছিল্য স্বরে বলল, তোমার মেয়েকে দিয়ে মন ভরে গেছে আমার। আরহা নিমিষে বাবাকে এভাবে মিনতি করতে নত হতে আগে দেখেনি সে। সর্বদাই মাথা উঁচিয়ে গর্জিয়ে চলা মানুষটা আজ তার জন্য এভাবে ঝুঁকে, শুধু তার সুখের জন্য এই লোকটার সামনে আহাজারি করছে। মুহূর্তে নিজের উপর তীব্র ঘৃণা হতে লাগলো আরহার। মন শক্ত করে উঠে দাঁড়ালো, টলতে থাকা শরীরে বাবার দিকে পা বাড়াতে মাথা চক্কর দিল, চোখ বুজে নিচে ঢলে পড়ল। আবার ঢাকা থেকে ফিরে উত্তেজিত নুয়াস, কিছুতে শান্তি মিলছে না তার। নুয়াসের প্রাণ ভোমরা আরহা, ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছে তাকে, আদর আহ্লাদে বড় করেছে, সর্বক্ষণ চোখে চোখে রেখেছে। আজ সেই বোনের এত অপমান, তিরস্কারী অবস্থা কিছুতে মেনে নিতে পারছে না নুয়াস। রাগে ধপধপ করছে মাথা, কানে বাজছে ইসাকের বলা কথা। কে ইসাক ইব্রাহিম? কি তার পরিচয়? 16 বছর আগে পোড়াবাড়িতে ঘটে যাওয়া সেই ঘটনার কথা কি করে জানে? কি তার সূত্র? কিসের প্রতিশোধ? কোনো খোঁজখবর না নিয়ে একমাত্র আদরের বোনকে দুদিনের পরিচয়ে অজানা কারো হাতে তুলে দেওয়া বড্ড ভুল হয়েছে তার, বড্ড ভুল। কারোর সাথে ফোনে কথা বলে বড় ব্যাগপত্র গুছিয়ে তড়িঘড়িভাবে তৈরি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো আবারও। ঢাকা থেকে ফিরেছে আজ 6 দিন। বাড়ি এসে স্তব্ধ আরহা, আশেপাশে সবকিছু যেন থমকে গেছে তার। মিষ্টি চাঞ্চল্য স্বভাব হারিয়ে গেছে কোথাও। গভীর রাতে হাউমাউ চিৎকারে জেগে ওঠে, রাতভর বিছানায় শুয়ে চটফট করতে লাগে। অন্ধকার গভীর ঘর থেকে ভেসে আসে তীব্র যন্ত্রণাকাতর গোঙানির আওয়াজ। নিজের জীবনের অবিন্যস্ত হিসাব মিলাতে ব্যস্ত সে। মনে মনে বিধাতার কাছে সুপ্ত অভিযোগ তার, জানা মতে আজ অবধি কারো কিঞ্চিত ক্ষতি করেনি সে। তাহলে তার জীবন কেন এভাবে আউলে গেল? কোন পাপে শাস্তি মিলল তার? সারাক্ষণ ঘরের বারান্দা হতে অদূর আকাশে চেয়ে থাকে, কোনো এক গভীর চিন্তায় ডুবে। আরহার খামখেয়ালিপনা চোখে পড়ছে সবার।
মোহাম্মদ চৌধুরী ও তার ছেলেরা ভীষণ চিন্তিত। একমাত্র কন্যা জীবন এভাবে ভেসে যেতে দিবে না, গুছিয়ে দিবে আবার। হাসপাতালে কাঠের চেয়ারটাতে বসে আরহা টলটল দৃষ্টি হাতে থাকা কাগজে। মোহাম্মদ চৌধুরী মেয়ের পাশে বসলো, মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে শুধালো। সাইন করে দাও তোর মা। চোখ ভরে এলো জলে, গাল বেয়ে কাগজে পড়ল অশ্রুকণা। প্রত্যাশা নিয়ে মাথা তুলে অসহায় দৃষ্টিতে তাকালো ভাবির দিক। দৃষ্টি লুকালো আবিদা। ইচ্ছে থাকলেও উপায় নেই, হাত পা বাঁধা তার। বুঝেও না বুঝার ভঙ্গিতা করে শক্ত পাথর বনে দাঁড়িয়ে রইল সে। আশাহত হয়ে লাজ লজ্জা ভুলে মুখ খুলল আরহা। অ্যাবর্শন করব না আমি, এই বাচ্চা আমার চাই। মোহাম্মদ চৌধুরী থমকে গেল। আর 6 দিন পর নিচ থেকে কিছু বলল আরহা। তড়িঘড়ি করে বললেন তিনি। ওই অমানুষ বিশ্বাসঘাতকের অংশ তুমি তোমার বইয়া বেড়াবে কেন? পুরো জীবন বাকি তোমার। বয়স কতই তোমার? 18? তোমার জীবন সুন্দর কইরা গোছায় দিব আবার। জিদ করে না মা, সাইন করে দাও কাগজে। আরহা শান্ত কণ্ঠে বলল। এটা আমার বাচ্চা, এর ওপর কারো অধিকার নেই। নুইয়া সন্তদন্ত পায়ে এগিয়ে এলো আরহার দিকে। সামনে এসে ঝুঁকলো, শান্ত কণ্ঠে বলল। টাকা ক্ষমতার জোরে সব করতে পারে। এই বাচ্চা দুনিয়ায় আসলে তোর জীবন ধ্বংস করব, নতুন উপায়ে তোর উপর অত্যাচার করব। আরহা ডুকরে কেঁদে উঠল। ওড়নায় মুখ চেপে ফ্যাচ ফ্যাচ কাচ্ছে। শক্ত বনে দাঁড়িয়ে থাকা আবিদা নরম হলো, আরহার দিকে এগিয়ে এলো। পাশে বসে বুকে পাথর চেপে শান্ত কণ্ঠে বলল। সাইন করে দে বোন। আবিদার দিক অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো আরহা। একজন নারী হয়ে সন্তান হত্যার কথা কি করে বলছে সে? ভাবি কি বুঝছে না আরহার কষ্ট? আবিদার চোখে অসহায়ত্ব স্পষ্ট। ফিসফিস করে বলল আবিদা। অল্প বয়সে কি করে সামলাবি সব? দুনিয়া বড়ই কঠিন। এখনকার আবেগে ভবিষ্যতের কাল। সন্তান কখনো কাল হতে পারে না ভাবি, আবেগের বশে নয়, সুস্থ মস্তিষ্কে ভেবে চিনতে বলছি আমি। এই বাচ্চা আমার চাই। বিরক্ত হলো নুইয়াস, চেঁচিয়ে উঠল হঠাৎ। ওই অমানুষটার চিহ্ন রাখবি তুই? স্পষ্ট ভাষা কানে যায় না তোর? এই বাচ্চার জের ধইরা ও প্রতিশোধ নিব আবার। আরহা কান্না করছে অনবরত। মোহাম্মদ চৌধুরী ধমকে উঠল নুইয়াসকে। চুপ করে গেল নুইয়াস। ইসাকের পরিচয় জেনে তাকে নিয়ে ভয়ে আছে সে। এখন সবচেয়ে বড় ভয় আরহাকে নিয়ে। নুইয়াসের আন্দাজ এই বাচ্চার জের ধরে ইসাক ফিরে এসে আরহার উপর প্রতিশোধ নিবে আবার। অজান্তেই বোনকে আগুনের দিকে ঠেলে দিয়েছে একবার, আবার নতুন করে কোনো ঝামেলায় জড়াতে দিবে না সে। 16 বছর আগে ঘটে যাওয়া সেই ঝামেলার জের আরহা অবধি পৌঁছাতে দিবে না আর। রক্ষা করবে প্রাণপ্রিয় বোনকে, প্রতিশোধ নিবে ইসাক থেকে। এতে আরহার গর্ভের সন্তান হত্যা করতে হলে তাই করবে সে। রাগের মাথায় করিডোরে এদিক ওদিক হাঁটছে নুইয়াস। বড় বড় ধাপে এগিয়ে আসছে নুইয়াস। নুয়ান 2 দিন আগে হাসপাতাল থেকে ছুটি নিতে ঢাকা গিয়েছিল। গত রাতে আবিদার ফোন পেয়ে কোনো রকম আধো গোছ গাছে রোদে পুড়ে ফিরেছে। নুয়ান জানে আবিদার কথায় দাম দিবে না কেউ। আরহার উপর জোর করা হবে আবার। অতি দ্রুত রোদপুরে পৌঁছানো জরুরি তার। বাড়ি চাইনি, গাড়ি নিয়ে সরাসরি হাসপাতালে এসেছে। গরমে ঘেমে নেই একাকার। অতি দ্রুত আরহার সামনে এসে দাঁড়ালো, মুখোমুখি হাঁটু গেড়ে বসে। অশ্রুসিক্ত মুখখানায় চাইল আরহার। মাথা নিয়ে অনবরত কাঁদছে সে। অল্প কিছু দিনের চোখে মুখের কি হাল! চুপসে আছে মুখ, ফোলা ফোলা চোখ। চোখের নিচে কালো দাগ পড়েছে। ফুলের মতো বোনটার একই হাল করেছে জানোয়ারটা। ক্রোধে দৃষ্টি রক্তিম হলো নুয়ানের। মুষ্টিবদ্ধ হাত আরহার ফোপানোর শব্দে ভাবাচ্ছে ধরল তার গালে। হাত ছুঁয়ে উৎকণ্ঠা কণ্ঠে বলল নুয়ান। কান্না বন্ধ কর। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কান্নার গতি বাড়ল আরহার। হাত চেপে ধরল নুয়ানের। ধরে আসা কণ্ঠে বলল। এই বাচ্চা আমার চাই নুয়ান ভাই। আমি আমার সন্তান হত্যা করব না, অ্যাবর্শন করব না। নুয়ান শান্ত দৃষ্টিতে আরহাকে দেখছে। আজ আরহাকে ছোটবেলার সেই 5 বছরের বাচ্চাদের মতো লাগছে। যখন নুয়াস মোহাম্মদ চৌধুরী আরহার কোনো বায়না ফরমাইশ মানতে নারাজ হতো, তখন এভাবেই নুয়ানের হাত ধরে কেঁদে বায়না করতো আরহা। নুয়ান শান্ত কণ্ঠে বলল। তুই এখনো বাচ্চা, কি করে সামলাবি এই বাচ্চা? আমি পারবো ভাই। যদি এই বাচ্চাকে নিয়ে তোমাদের সমস্যা হয়, মান সম্মানে টান পড়ে, তাহলে বাচ্চা নিয়ে অনেক দূরে চলে যাব আমি। কেউ কিছু জানবে না। জোরালো ধমক দিল নুয়ান। কাঠখোট্টা কণ্ঠে বলল। আমরা বলেছি এই বাচ্চা নিয়ে সমস্যা আছে আমাদের। তুই এ বাচ্চা কেন চাইছিস? ইসাহকের অংশ বলে এখনো ভালোবাসিস তাকে? চোখ মুখ শক্ত হলো আরহার। ঘৃণায় তিক্ত মুখ। রাগী গর্জন করে বলল। ওই জঘন্য লোকের প্রতি বিন্দু মাত্র টান নেই আমার। এত দুর্বল নই আমি। আত্মসম্মানের দাম আছে আমার। সেদিন সেই সম্পর্কের সাথে সেও আমার কাছে মৃত। এই সন্তান আমার অংশ, শুধুই আমার। তার উপর কোনো অমানুষের
বিন্দু মাত্র ছিটে ফোটা অধিকার নেই। নুয়ান আরহার অগ্নিরূপ দেখে হতভম্ব বিমূর। সত্যি কি তার বোনটা এত শক্ত, নাকি শুধুই শক্ত হওয়ার মজবুত আবরণ পরে সবার সামনে শক্ত হওয়ার অভিনয় করছে? নুয়ান তার ছোট বোনকে চিনে। ভেতরে ভেতরে সে যে কতটা ক্ষতবিক্ষত ছটফট করছে তা সে জানে। ঘায়েল অবস্থা, গর্ভের সন্তানটা একমাত্র বাঁচার আলো। তৃষ্ণার্ত মরুভূমিতে এক ফোঁটা জলে বাচ্চাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে আরহা। বাঁচুক না, ক্ষতি কি তাতে? দুনিয়া এখন অনেক এগিয়ে, সিঙ্গেল মাদার হয়ে জীবন কাটাচ্ছে অনেকে। নুয়ান শান্ত কণ্ঠে আওড়ালো, তোর সিদ্ধান্ত নিয়ে তুই শিওর? আরহা প্রচণ্ড বিরক্ত হলো, বুক চিরে কান্না বেরিয়ে এলো। জীবনের এই পরিস্থিতিতে তার পরিবার এভাবে আচরণ করছে, এত কঠোর। যেখানে তাকে সাপোর্ট করবে সেখানে তাকে নিয়ে এভাবে জেরা করছে। এতটুকু শান্তি সুখ নিয়ে সে কি বাঁচতে পারবে না? নিজের গর্ভের সন্তানকে পৃথিবীতে আনার অধিকার নাই তার? কিছু বলল না আরহা, শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নুয়ান বলল, শর্ত আছে আমার। কান্না থেমে গেল, ভ্রু কুচকালো আরহা। নুয়ান আবারও বলল, স্বাভাবিক জীবনে ফিরতে হবে তোকে। চার দল থেকে বেরিয়ে সবার মাঝে প্রাণ খুলে বাঁচতে হবে। ভুলে যেতে হবে অতীত, শক্ত হতে হবে খুব। পারবি? যদি পারিস তবেই এই সন্তান দুনিয়ার আলো দেখবে, নয়তো আজ তোর। একদমে কথা শেষ করে আরহার মুখ পানে চাইল নুয়ান। আরহা কিছুক্ষণ থম মেরে বসে থেকে মাথা হ্যাঁ সূচক নাড়ালো। গম্ভীর আওয়াজ করে বলল, হ্যাঁ পারবো। নুয়াস এতক্ষণ নিশ্চুপ ভাই বোনের কথা শুনছিল। নুয়ানের আরহাকে বাহবা দেওয়ায় খেপে উঠল। তুই ওকে বাহবা দিতাছস কেন? ও ছোট মানুষ, বয়স কম, দিন দুনিয়া বোঝে না, তাই বললে তুইও কি ছোট? তুই জানোস ইসফাক ইব্রাহিমকে? যাই হোক, মাথা ব্যথা নেই আমার, তরুর খুশি সব। বাড়াবাড়ি করতাছ। নিজের ব্যক্তিগত খুব তিরুর উপর মেটাবে? এই সন্তান মেরে ইসাহক থেকে প্রতিশোধ নেবে? এতে যে তিরু কষ্ট পাবে ভেবে দেখেছো? নিজেদের সিদ্ধান্তর উপর চাপিয়ে দেওয়া বন্ধ করো ওর উপর। হ্যাঁ, জীবন নষ্ট করেছে একবার, আর না, এবার ওর জীবনের সিদ্ধান্ত ও নেবে। নুয়াস খেপে উঠল, তেরে এলো। মোহাম্মদ চৌধুরী থামিয়ে দিল। ধমকে উঠল দুই ছেলেকে, এটা হাসপাতাল, তোমাকে রণক্ষেত্র না। কেউ কোনো জোরাজুরি করব না। তোর মা যা কইব তাই হইব। কিন্তু বাবা, আমার কথাই শেষ কথা নুয়াস। চোখ বুজে সৃষ্টিকর্তাকে শুক্রিয়া জানালো আরহা। বুকে আটকে থাকা নিঃশ্বাস বেরিয়ে এলো, প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস ফেললো। সময় কাটছে, ধীরে ধীরে স্বাভাবিক জীবনের দিকে ফিরছে আরহা। নুয়ানকে দেওয়া কথা রাখছে, নিজেকে শক্ত করছে। অতীতে সে অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা। নিজেকে শক্ত আবরণে ঢেকেছে। হৃদয়ের জায়গায় এখন পাথরের স্থান। স্মৃতি থেকে ইসাক নামটা মুছে ফেলার অদম্য প্রচেষ্টা, কিন্তু অতীত তো অতীতই। এর বিশেষ বৈশিষ্ট্য পিছন ছাড়ে না কখনো। হঠাৎ একদিন বাড়িতে জারাফের আগমন। চায়ের টেবিলে জারাফকে দেখে উঠে চলে এলো আরহা। নিজের ঘরে এসে বারান্দার ইজি চেয়ারে গা এলিয়ে দিল। খানিক বাদেই কারো পায়ের মৃদু আওয়াজ। ঘাড় ফিরিয়ে চাইল না আরহা, শক্ত মুখে বসে রইল ঠায়। আরহার পাশে দাঁড়িয়ে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো জারাফ। আরহার কাঠখোট্টা মুখ পানে চেয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।